আমাদের আজকের গল্পের হিরো হলো কার্ট, যে ছিল একদম দুর্বল, যাকে বলে একটা আস্ত লুজার। আর কোনো কাজের না হওয়ার কারণে তাকে তার হিরো পার্টি থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়। কিন্তু গল্পের আসল মজা তো শুরু হয় তখন, যখন সে আবিষ্কার করে যে তার কাছে আছে গোপন পাওয়ার, যা দিয়ে সে দুনিয়া উল্টে দিতে পারে। গল্পের শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টার কুর্টকে দিয়ে। বেচারা দেখতে একদম শুটকি, আর শক্তিতে তো জিরো। একদিন পার্টির অহংকারী লিডার কুর্টকে সোজাসুজি বলে দিল, তুই তো ভাই আমাদের টিমের ডেড ওয়েট, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই ফায়ার্ড। এতদিনের মায়াদয়া স্রেফ ডাস্টবিনে ফেলে তাকে লাথি মেরে বের করে দিল। আহারে, বেচারার মুখটা দেখার মতো হয়েছিল। পরের দিন কুট গেল জবের খোঁজে। রিসেপশনিস্ট ক্রিশেল যখন শুনল কুট এস র্যাঙ্ক পার্টিতে ছিল, সে তো ভেবেছিল কোনো গোপন হিরো চলে এসেছে। কিন্তু টেস্ট করার পর দেখা গেল কুট আসলে জি র্যাঙ্কের চাইতেও নিচে, মানে যাকে বলে একদম আলু। ক্রিশেল তাকে একটা বালির বস্তা তুলতে দিল টেস্ট করার জন্য। আমাদের শুটকি কুট সেটা তুলতেও ঘাম ছুটিয়ে ফেলল। ক্রিশেল ভাবল, একে দিয়ে মারামারি হবে না, একে কনস্ট্রাকশন সাইটে পাঠিয়ে দাও। কুট গেল দেয়াল মেরামত করতে। বসের মনে মায়া লাগলো, সে ভাবল কুটকে দিয়ে ভারী কাজ হবে না, তাই তাকে শুধু সিমেন্ট লাগাতে দিল। কিন্তু কয়েক ঘন্টা পর বস ফিরে এসে যা দেখল, তাতে তার চক্ষু চড়কখাজ হয়ে গেল। দারুণ টুইস্ট! যে কাজ করতে কয়েক সপ্তাহ লাগত, কুট একাই দেয়ালের 1/3 শেষ করে ফেলেছে। বস তো অবাক হয়ে তার পকেটে যত টাকা ছিল সব কুটকে দিয়ে দিল। 3 দিন পর পুরো শহরে হুলুস্থুল পড়ে গেল। কুট এত স্পিডে দেয়াল বানাচ্ছে যে সবাই ভাবছে এটা কোনো মানুষ নাকি মেশিন। বস তাকে ডেকে বলল, ভাই তুই তো এসএস র্যাঙ্কের প্লেয়ার, এখানে কেন? রাজমহলে যা। কিন্তু আমাদের কুট হলো 1 নম্বর বলদ। সে ভাবল বস তাকে স্রেফ তেল দিচ্ছে। আবার জবের জন্য ফিরে গিয়ে তার দেখা হলো সুন্দরী ইউরিশিয়ার সাথে। ইউরিশিয়া একজন মাইনার খুঁজছিল ক্রিস্টাল তোলার জন্য। আমাদের কুট তো সুন্দরীর মায়ায় পড়ে কোনো শর্ত ছাড়াই রাজি হয়ে গেল। এদিকে ক্রিশেলের অফিসে একটা হাঙ্গামা হয়ে গেছে। ক্রিশেল জানতে পারল কুর্টের অ্যাকাউন্টে 200 গোল্ড জমা হয়েছে। আর তখনই আসল সত্য সামনে এলো। যেটাকে কুট বালির বস্তা ভেবে তুলছিল, ওটা আসলে মানুষের মানা বা ম্যাজিক পাওয়ার মাপার যন্ত্র। ওটা যত বেশি মানা টানবে তত ভারী হবে। অর্থাৎ কুট যে ওটা সরাতে পেরেছে, তার মানে তার ভেতরে সমুদ্রের মতো মানা আছে। এটা তো কেউ ভাবেইনি। ওদিকে ইউরিশিয়া আর কুট জঙ্গলে তাঁবু খাটিয়েছে। যখন কুট শুনল যে তাদের একই তাঁবুতে থাকতে হবে, বেচারা তো খুশিতে নাকি ভয়ে পুরো পাগল হওয়ার দশা। কিন্তু তাঁবুর ভেতরে ঢুকেই আমাদের কুটের তো চক্ষু চড়ক গাছ, কারণ ইউরিশিয়া সেখানে একদম হাত পা ছড়িয়ে শুয়েছিল। যে কোনো নর্মাল ছেলে হলে তো খুশিতে বাগবাগুম হয়ে যেত, কিন্তু আমাদের কুট তো সাধু পুরুষ। সে উল্টো ভয়ে তাঁবু থেকে বেরিয়ে বাইরে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে কুট ইউরিশিয়াকে ক্রিস্টাল খোঁজার সেরা জায়গায় নিয়ে গেল। সেখানে গিয়ে সে এমন সব দামি দামি ক্রিস্টাল খুঁজে বের করল, যা সাধারণ মানুষের পক্ষে পাওয়া অসম্ভব। শুধু তাই নয়, সে তুড়ি মেরেই সেগুলোকে ম্যাজিক ক্রিস্টালে বদলে দিল। ভাই, এটা দেখে তো ইউরিশিয়ার হার্ট অ্যাটাক হওয়ার দশা, কারণ বড় বড় জাদুকারদের এই কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। কিন্তু আমাদের কুটের বুদ্ধি তো ওই হাঁটুতে। সে ভাবছে, আরে এটা তো ডাল ভাত, এতে অবাক হওয়ার কি আছে? ভাই, এটা তো পাগলামি। কাজ শেষ করে ইউরিশিয়া সেই ক্রিস্টালগুলো নিয়ে গেল তার বান্ধবী মিমিকোর কাছে। মিমিকো ক্রিস্টালগুলো চেক করে তো হাঁ হয়ে গেল, এবং এক ঝটকায় 500 গোল্ড কয়েন দিয়ে সেগুলো কিনে নিল। মিমিকো তো কুটের ট্যালেন্ট দেখে তাকে নিজের দেশে আটকে রাখার পরামর্শ দিল। সে বলল, এই ছেলের যা পাওয়ার, ও তো চাইলে এই দেশের জমিদার বা কাউন্ট হয়ে যেতে পারে। ইউরিশিয়া কিন্তু কম চালাক না। সে নিজের হিরোকে কারো সাথে শেয়ার করতে চায় না, তাই মিমিকোর সব অফার সে একাই আটকে দিল। এরপর ইউরিশিয়া সোজাসুজি গেল ক্রিশেলের কাছে কুর্টের নামে টাকা জমা দিতে। সেখানে গিয়ে সে ক্রিশেলকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে এলো, খবরদার, কুর্টের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না। পরের দিন সকালে পাহাড়ে ফিরে ইউরিশিয়া তো প্রায় ফিট খেয়ে পড়ে যাওয়ার দশা। কেন জানেন? কারণ আমাদের ইঞ্জিনিয়ার কুট মাত্র এক রাতেই সেখানে একটা আস্ত কাঠের বাংলো বা কেবিন বানিয়ে ফেলেছে। দারুণ টুইস্ট! এদিকে সেই অহংকারী ফ্লেমিং ড্র্যাগন টিম পড়েছে মহাবিপদে। কুটকে লাথি মেরে বের করে তারা নতুন এক জাদুকর নিয়েছে ঠিকই, কিন্তু দানবদের সাথে ফাইট করতে গিয়ে তাদের একদম নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাদের টিমের বান্দানা নামের মেম্বারটা মনে মনে হাসছে আর ভাবছে, ব্যাটারা, আসল রত্নটাকে তো লাথি মেরে বের করেছিস, এখন বোঝ ঠেলা। অন্যদিকে নতুন কেবিনে বসে ইউরিশিয়া কুটকে ব্যারন বা সামন্ত রাজা হওয়ার অফার দিল। কিন্তু আমাদের কুট হলো বিনয়ের অবতার। সে ভাবল ইউরিশিয়া বোধহয় মজা করছে, তাই সে অফারটা রিজেক্ট করে দিল।
কুট ভাবল ইউরিশিয়ার ট্যাক্স এখনও শোধ হয়নি, অথচ সে জানেই না যে মেয়েটা অলরেডি তার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে একাকার করে দিয়েছে। কুট ইউরিশিয়াকে বলল সে নতুন এক খনি খুঁজে পেয়েছে। ইউরিশিয়া ভাবল কুট সারা রাত কেডেন বানাতে গিয়ে নির্ঘুম ছিল, তাই সে তাকে নিয়ে চিন্তা করছিল। কিন্তু কুট উল্টো ভাবল আমি বোধহয় বেশি ঘুমিয়ে আলসেমি করে ফেলেছি, তাই সে কাচুমাচু হয়ে ক্ষমা চেয়ে বলল সরি, আমি নেক্সট টাইম থেকে আরও বেশি খাটব। ভাই, এই লেভেলের ইনোসেন্ট ছেলে দুনিয়ায় আর একটাও নেই। কুট এরপর ইউরিশিয়াকে একটা উপত্যকায় নিয়ে গেল দামি পাথর খোঁজার জন্য। ইউরিশিয়া সেখানে একটা বিশাল তোপাজ পাথর খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা। সে ভাবল কুটকে দিয়ে এটা ম্যাজিক স্টোন বানিয়ে দাম বাড়িয়ে নেবে, কিন্তু পরক্ষণেই তার বিবেক দংশন করল। সে চাইল না কুটকে স্রেফ নিজের স্বার্থে ব্যবহার করতে। এরপর যখন সে কুটের খোঁজা খনির ভেতরে ঢুকল, তার তো মাথা নষ্ট। কুট পাহাড় কেটে এত বিশাল এক খনি বানিয়ে রেখেছে যা দেখে সাধারণ যে কেউ পাগল হয়ে যাবে। ইউরিশিয়া নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করল যে শান্ত হও, কুটের জন্য এটা নর্মাল, কিন্তু শেষমেশ সে আর ধৈর্য ধরে রাখতে পারল না এবং চিৎকার করে উঠল। আর ঠিক তখনই আমাদের কুটকে একটু মন খারাপ করা অবস্থায় তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। কুট যখন মন খারাপ করে এগিয়ে এলো, তখন তার হাতে ছিল একগাদা চকচকে পাথর। ইউরিশিয়া ভাবল যাক বাবা, কুট বোধহয় আজ ব্যর্থ হয়েছে, ওরও খারাপ দিন যায়। কিন্তু যখন সে পাথরগুলোর নাম জিজ্ঞেস করল, কুট একদম ক্যাজুয়ালি বলল আরে এগুলো তো মিথ্রিল। ভাই, এই কথা শুনে ইউরিশিয়ার তো আটটা শুকিয়ে যাওয়ার দশা, কারণ মিথ্রিল সোনা বা প্ল্যাটিনামের চাইতেও 1000 গুণ দামি। কিন্তু আমাদের এই মক্কেল কুট বলছে আমাদের গ্রামে এগুলো দিয়ে আমরা খেলনা বানাই, এগুলোর কোনো দামই নেই। ইউরিশিয়া তখন ভাবল মিথ্রিল যদি আবর্জনা হয় তাহলে ও আসলে কি খুঁজছিল। কুট তখন বের করল অরিচালকাম বা গড অফ মেটাল। ইউরিশিয়ার তো এবার হার্ট ফেল করার দশা, কারণ এটা পৃথিবীর সবচাইতে দুর্লভ ধাতু। কুট আবার মহাজ্ঞানীর মতো বলল এটা তো সবখানেই পাওয়া যায়, জাস্ট মাটির নিচে 7 কিলোমিটার গর্ত করলেই হলো। এই পাগল ছেলে মাত্র 8 ঘন্টার মধ্যে 7 কিলোমিটার গর্ত করে আবার সেটা ভরাটও করে দিয়েছে। ইউরিশিয়া কোনোমতে নিজের কান্না চেপে কুটকে অনুরোধ করল বাপ আমার, খনিটা আর ভরাট করিস না। পরের দিন তারা সেই খনি দিয়ে শর্টকাট রাস্তা বানিয়ে শহরে ফিরল। ইউরিশিয়া বুদ্ধি করে সেই রাস্তার জন্য টোল ট্যাক্স বসিয়ে দিল, যাতে তার সব ধার শোধ হয়ে যায়। ভাই, এটা তো পাগলামি। শহরে ফিরে কুটের দেখা হলো তার পুরনো টিমের মেম্বার বান্দানার সাথে। বান্দানা জানাল সে আর ওই পার্টিতে নেই। আসলে তাদের লিডার গোলনোভা কুটের হাতের রান্নার জন্য পাগল হয়ে বান্দানাকে পাঠিয়েছে তাকে খুঁজে বের করতে। বান্দানা তাকে অফেলিয়া নামে এক মাস্টারের কাছে জবের জন্য পাঠালো। কুট সেখানে যেতেই অ্যাসিস্ট্যান্ট মিশেল তাকে হাড়ি পাতিল ধোয়ার কাজে লাগিয়ে দিল। জম্বি অ্যাটাক হওয়া রান্নাঘরটাকে কুট কয়েক মিনিটে একদম ঝকঝকে পাকতকে করে ফেলল। এরপর সে ঘুরতে ঘুরতে দেখা পেল লিজেলোটে নামের এক অভিশপ্ত মেয়ের। তার ক্ষুধার্ত চেহারা দেখে কুট তাকে রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নিল। ওদিকে ইউরিশিয়া মিমিকোর কাছে জানতে পারল কুটের পাওয়া মিথ্রিলের দাম প্রায় 50,000 গোল্ড কয়েন। ইউরিশিয়া ভয় পেয়ে গেল, যদি সবাই জেনে যায় কুট এত পাওয়ারফুল তবে তো বিপদ। সে মিমিকোকে জানাল কুটের সেই পুরনো ফ্লেমিং ড্র্যাগন পার্টি এখন অপরাধী হিসাবে মোস্ট ওয়ান্টেড। ইউরিশিয়া ঠিক করল সে কুটকে একজন বড় মাস্টার হিসাবে প্রতিষ্ঠিত করবে আর নিজে হবে তার বডিগার্ড। কিন্তু সমস্যা একটাই, এই বলদ কুটকে বোঝাবে কে যে সে আসলে একজন লিজেন্ড। এদিকে কুট যখন লিজেলোটের জন্য জাউ রান্না করছিল, তখন মাস্টার অফেলিয়া এসে হাজির। সে কুটকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল, যাতে সে লিজেলোটের ব্যাপারে কাউকে কিছু না বলে। খাবার তৈরি হয়ে গেলে অফেলিয়া যখন সেটা লিজেলোটের ঘরে নিয়ে গেল, মেয়েটার মুখ দিয়ে তো লালা ঝরছে। অফেলিয়া চেক করতে চাইলে লিজেলোটে বলল আমার কুটের ওপর পুরো ভরসা আছে, আর বিষ থাকলেও সমস্যা নেই, আমার শরীরে অলরেডি যা অভিশাপ আছে তাতে বিষ কিছুই না। এরপর সে 1 চামচ মুখে দিয়েই অবাক হয়ে গেল, কারণ এটা ছিল দুনিয়ার সেরা স্বাদ। লিজেলোটে 1 চামচ মুখে দিতেই ধপাস করে মাটিতে পড়ে গোয়াতে লাগল। অফেলিয়া তো ভয়ে শেষ। হায় হায়, কুট কি তাহলে বিষ দিল? দাঁড়া, ওই ব্যাটাকে আমি জ্যান্ত পুঁতব। কিন্তু তখনই ঘটল মিরাকেল। লিজেলোটে এক ঝটকায় উঠে দাঁড়াল, আর অফেলিয়া দেখল তার শরীর থেকে কালচে অভিশাপটা উধাও হয়ে গেছে। ওদিকে দূর থেকে এক হুড পরা ভিলেন তার বসকে গিয়ে রিপোর্ট করল যে অভিশাপ ভেঙে গেছে। বস ক্ষেপে গিয়ে হুকুম দিল অভিশাপ কাজ না করলে লিজেলোটেকে দুনিয়া থেকে সরিয়ে দাও। রাত বাড়লে অফেলিয়া লিজেলোটেকে নিয়ে গেল মিমিকো আর ইউরিশিয়ার কাছে। সেখানে গিয়ে তো সবার চোখ ছানা বড়া। মিমিকো আর ইউরিশিয়া লিজেলোটেকে দেখে মাথা নিচু করে সম্মান জানালো। কেন জানেন? কারণ এই লিজেলোটে হলো এই রাজ্যের 3rd প্রিন্সেস। অফেলিয়া জানাল যে ঘাতকরা রাজকুমারীকে অভিশাপ দিয়েছিল যাতে 2 রাজ্যের শান্তি নষ্ট হয়। মিমিকো যখন শুনল কুট এই অভিশাপ ভেঙেছে, সে তো আকাশ থেকে পড়ল। ইউরিশিয়াও শকড।
এই ছেলেটা 1 মিনিট একা থাকলেই কি দুনিয়া উল্টে দেবে নাকি? দারুণ টুইস্ট। এরপর তারা শার্লক হোমসের মতো তদন্তে নামল। সন্দেহভাজন 3 জন, নাইট, বিশপ ট্রিস্টেন আর থার্ড কুইন। অপরাধীকে ধরতে তারা এক ফাঁদ পাতল। তারা ঠিক করল একজন নতুন অ্যাটেলিয়ে মাস্টার বা কারিগর নিয়োগ করবে, যে রাজকুমারীকে ট্রেনিং দেবে। আর সেই পদের জন্য ইউরিশিয়া আর অফেলিয়া এক বাক্যে কুটের নাম সিলেক্ট করল। পরের দিন কুট জবের আশায় অফেলিয়ার বাসায় গেলেও মিশেল তাকে ভাগিয়ে দিল। বেচারা মন খারাপ করে এক হোটেলে খেতে গিয়ে শুনল একদল অ্যাডভেঞ্চারার একজন মালবাহক খুঁজছে। কুট সাধু সেজে সাহায্য করতে চাইল, কিন্তু তারা তো হাসাহাসি শুরু করল। শুটকি ভাই, তুমি 150 কেজি ওজন তুলবা কিভাবে? কুট তখন কোনো কথা না বলে গ্রুপের 2টা পাহাড়ের মতো মেম্বারকে একসাথেই কোলে তুলে নিল। পুরো হোটেল তখন হাততালিতে ফেটে পড়ল। এটা তো কেউ ভাবেইনি। এরপর তারা কুটকে নিয়ে গুহার দিকে রওনা দিল। পথে একটা স্লাইম কুটের উপর লাফিয়ে পড়ল, আর সে এমন ভাব করল যেন স্লাইমের সাথে যুদ্ধ করতে তার জান বেরিয়ে যাচ্ছে। সিনা নামের এক মেয়ে তাকে বাঁচালো। কুট তো অবাক। পুরনো পার্টি হলে তো কুটকে লাথি মেরে বের করে দিত, কিন্তু এই টিমের মেম্বাররা তাকে বলল, ভাই তুই শুধু তোর কাজ কর, তোকে বাঁচানোর দায়িত্ব আমাদের। গুহার ভেতরে যেতেই দেখা গেল হাজার হাজার গবলিন। কেঞ্জ আর দানজো মিলে যখন ফাইট শুরু করল, কুট একটা গোপন রাস্তা খুঁজে পেল। কেঞ্জ তখন সিনাকে বলল কুটকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে। কুট জীবনে এই প্রথমবার নিজেকে একজন মানুষ আর বন্ধু হিসেবে মনে করল। সে সাহায্য করতে চাইলেও সিনা তাকে বারণ করল। কিন্তু একটু পরেই সিনার কলিজা শুকিয়ে গেল যখন সে দেখল তারা সোজাসুজি আয়রন ড্রাগন গোলেমের ডেরায় ঢুকে পড়েছে। ভাই, এটা তো পাগলামি। ওদিকে ইউরিশিয়া আর রাজকুমারী লিজেলোটে কুটকে খুঁজতে হোটেলে গিয়ে দেখল সে উধাও। বান্দানার কাছে খবর পেয়ে তারা দৌড়াল সেই গুহার দিকে। ইউরিশিয়া লিজেলোটেকে ফিরে যেতে বললেও রাজকুমারী নাছোড়বান্দা। সে বলল, আমার কুটকে আমি একলা ছাড়ব না। গুহার কাছে গিয়ে লিজেলোটে তার ম্যাজিক দিয়ে কুটের গন্ধ শুকে একদম দেয়ালের ওপাশে তাকে খুঁজে বের করল। ইউরিশিয়া যখন গুহার ভেতরে চার্জ করল, লিজেলোটে তাকে ম্যাজিক দিয়ে আরও পাওয়ারফুল বানিয়ে দিল। দানজো আর কেঞ্জ যে গবলিনদের সাথে হিমশিম খাচ্ছিল, ইউরিশিয়া এসে এক তুড়িতে তাদের চ্যাপ্টা করে দিল। ওদিকে সিনা তো ভয়ে মরার দশা। সে কুটকে বলল, ভাই মাফ করে দিস, আজকে আমরা মনে হয় শেষ। কিন্তু আমাদের হিরো তখন অলমাইটির স্টাইলে বলল, চাপ নিস না বেবি, আমি আছি না। কুট ওই ভয়ঙ্কর আয়রন গোলেমগুলোকে ডাকল মাইনিং গোলেম নামে। এরপর স্রেফ একটা ছোট ছুরি দিয়ে সে ওগুলোকে এমনভাবে খোঁচাতে লাগলো যেন বাচ্চাদের বার্থডে পার্টির বেলুন ফাটাচ্ছে। সিনার তো বিশ্বাসই হচ্ছে না যে এই হাড়জিরজিরে ছেলেটা এত ভয়ঙ্কর হতে পারে। ইউরিশিয়া এসে দেখল কুট একাই সব সাফ করে ফেলেছে। কুট তার বন্ধুদের জন্য চিন্তা করছিল, কিন্তু ইউরিশিয়া তাকে আশ্বস্ত করল যে তারা ঠিক আছে। ওদিকে রাজকুমারী লিজেলোটে কুটের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কুট কোনো মানুষ না, একটা লিমিটেড এডিশন লাক্সারি ব্যাগ। এরপর ইউরিশিয়া কুটকে সেই অ্যাটেলিয়ার মাস্টারের জবের কথা বলল। আমাদের বলদ কুট তো প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সে এখন সাকুরা টিমের সাথে আছে। কিন্তু তার বন্ধুরা তাকে একরকম ধাক্কা দিয়ে ইউরিশিয়ার সাথে পাঠিয়ে দিল। ইউরিশিয়া দয়া করে পুরো সাকুরা টিমকেই জবে নিয়ে নিল। এখন তারা সবাই মিলে এই সাকসেস সেলিব্রেট করতে ফিরছে শহরে। শহরে ফেরার পথে কুটের পিঠে ছিল কোরানো সব দামি মাল। ইউরিশিয়া তাকে চুপি চুপি জানালো যে নতুন জবে জয়েন করার আগে তাকে আবারও সেই অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। ফিরে আসার পর কুটের সাথে দেখা হলো মিমিকোর, যে আসলে একজন রাজকীয় জাদুকরী। সে কুটের বানানো ম্যাজিক ক্রিস্টালের তারিফ করে জানালো যে সেই কুটের টেস্ট নেবে। ওই রাতে সবাই যখন পার্টিতে ব্যস্ত, মিমিকো ইউরিশিয়াকে ডেকে নিয়ে যা বলল তাতে ইউরিশিয়ার কান গরম হয়ে গেল। কুটের সব স্কিল হলো এসএসএস র্যাঙ্কের, আর তার জাদুকরী ক্ষমতা মিমিকোর চাইতেও অনেক বেশি। ভাই, এটা তো পাগলামি। ইউরিশিয়া বুঝল সে হীরা চিনেছে, তাই সে তার সিক্রেট মাস্টার প্ল্যান নিয়ে এগোতে চাইল। ওদিকে রিসেপশনিস্ট ক্রিশেল আড়ি পেতে সব শুনছিল। ইউরিশিয়া এমন ধমক দিল যে বেচারি ভয়ে প্রায় ম্যাশড পটেটো হয়ে যাওয়ার দশা। কয়েকদিন পর তারা তাদের নতুন বেসের দিকে রওনা হলো। সাকুরা টিমের সিনা ভাবছে ইউরিশিয়া নিশ্চয়ই কোনো কুমতলবে তাদের হায়ার করেছে। সে তাই সব সময় তটস্থ হয়ে আছে। তারা যখন টাইকুন সিটিতে পৌঁছালো, কুটের মন খারাপ হয়ে গেল। এখানকার দেয়াল বানাতে গিয়েই তো তার চাকরি গিয়েছিল। ইউরিশিয়া তাদের একটা বিশাল ফাঁকা জমিতে নিয়ে গিয়ে ঘোষণা করল, আজ থেকে এটাই আমাদের আস্তানা। সবাই হাঁ হয়ে গেল, কারণ ওখানে কোনো বাড়িই নেই।
ইউরিশিয়া যখন কুটকে জিজ্ঞেস করল সে একা বাড়ি বানাতে পারবে কিনা, সবাই ভাবল মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের লেজেন্ড কুট কি বলল জানেন? সে বলল 3 দিন সময় দাও, কেল্লা ফতে। এটা তো কেউ ভাবেইনি। ইউরিশিয়া তাকে 2 দিন সময় দিল সব মালামাল জোগাড় করে দিতে। ওদিকে সিনা আর সহ্য করতে না পেরে ইউরিশিয়াকে চেপে ধরল, আসল কথা বলো তো ভাই, এই কুটটা আসলে কে, আর তোমরাই বা কারা? ইউরিশিয়া তখন স্বীকার করল যে সে রাজপরিবারের সরাসরি আন্ডারে কাজ করে, আর লিজেলোটে হল এই রাজ্যের 3 নম্বর রাজকুমারী। সিনার তো আকাশ থেকে পড়ার দশা। ইউরিশিয়া আরও জানালো যে কুট যুদ্ধ করতে না পারলেও বাকি সব কাজে দুনিয়ার সেরা, তাই তাকেই নতুন অ্যাটেলিয়ের মাস্টার বানানো হবে। সিনা রেগে গিয়ে বলল, বেচারাকে তো কিছুই জানাওনি। কিন্তু ইউরিশিয়া হাসি মুখে জানালো, কুটের মাথায় যা গোবর ভরা তাকে সরাসরি বোঝানো মানে নিজের মাথা দেয়ালে ঠোকানো। ইউরিশিয়া পরিষ্কার বলে দিল যে কুট এতই ইনোসেন্ট যে বাইরের কেউ ওকে পেলে নিজের স্বার্থে ব্যবহার করবে, তাই ওকে আগলে রাখা দরকার। রাজকুমারী লিজেলোটে সবার কাছে হাত জোর করে সাহায্য চাইল। দানজো আর তার টিম রাজি হয়ে গেল, কারণ তারা কুটকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। কিন্তু সিনা ভাবল, ভাই, এই দুনিয়ায় কি সবাই পাগল হয়ে গেল? মাত্র 6 দিনের পরিচয়ে কেউ কারো জন্য জীবন দেয়? সে মাথা ঠান্ডা করতে যখন আমাদের সেই নতুন বেসের দিকে গেল, তখন তার নিজের মাথার তার ছিঁড়ে যাওয়ার দশা। দেখল মাত্র কয়েক ঘন্টায় কুট পুরো দালান প্রায় শেষ করে ফেলেছে। সিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কুট, তোর কষ্ট হচ্ছে না? কুট হাসি মুখে বলল, আরে না, বন্ধুদের সাহায্য করতে পারলে আমার ভালো লাগে। কুটের এই নিষ্পাপ চেহারা দেখে সিনাও আর নিজেকে সামলাতে পারল না। সেও কুটের নৌকায় পা দিল। ওদিকে দানজো জানতে পারল তাদের পুরনো মেম্বার বিবি নাকি আসলে একটা আস্ত কাল সাপ। সে ভিলেনদের থেকে টাকা নিয়ে নিজেদের টিমকেই বিপদে ফেলে দেয়। এমনকি ওই গবলিন অ্যাটাকটাও ছিল ওর একটা চাল। দানজো তাকে বাড়ে গিয়ে ধরল আর কড়া হুমকি দিল, যদি আর কোনোদিন আমার টিমের আশেপাশে দেখি তোকে কেটে একদম সাশিমি বানিয়ে দেব। ওদিকে বান্দানা চেয়েছিল বিবি নাকিকে ওখানেই শেষ করে দিতে, কিন্তু রাজকীয় গোয়েন্দাদের দেখে সে গা ঢাকা দিল আর কুর্টের গ্রামের দিকে রওনা হলো আসল রহস্য খুঁজতে। 3 দিন পর পুরো টিম যখন কুর্টের বানানো অ্যাটেলিয়ার ম্যানশন দেখল, তাদের মুখ আর বন্ধ হচ্ছিল না। একটা মানুষ একলা 3 দিনে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে, এটা তো কেউ ভাবেইনি। কুট সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু তার বলদামি আর গেল না। সে জিজ্ঞেস করল, মাস্টার কবে আসবে? ইউরিশিয়া ডাহা মিথ্যে কথা বলে দিল যে মাস্টারের আসতে দেরি হবে। কুট ভাবল, সে যেহেতু কাজের লোক, তাই সে রান্নাঘরের কোনায় এক ছোট ঘরে থাকবে। এটা শুনে সবাই একসাথে চিল্লাইয়া উঠল, না, তুই থাকবি মাস্টার বেডরুমেই। এই নিয়ে 2 ঘন্টা ঝগড়া হওয়ার পর কুট রাজি হল, কিন্তু শর্ত দিল যে আসল মাস্টার এলেই সে ঘর ছেড়ে দেবে। দারুণ টুইস্ট। সবশেষে ইউরিশিয়া কুটকে বলল বাড়ির চারপাশে একটা ব্যারিয়ার বা সুরক্ষা কবচ তৈরি করতে, যাতে কোনো অভিশাপ না লাগে। কুট আমতা আমতা করে বলল, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তাই ইউরিশিয়া মিমিকোর দেওয়া সেই তাবিজগুলো ব্যবহার করার কথা ভাবল। ওদিকে লিজেলোটে তার রুম থেকে এক লাফে বেরিয়ে এলো আমাদের কুটকে ধরার জন্য। তার প্ল্যান হলো সুযোগ বুঝে কুটের সাথে একটু ঘনিষ্ঠ হওয়া। ইউরিশিয়া এটা বুঝে রাজকুমারীকে বকাঝকা শুরু করল, কিন্তু লিজেলোটে উল্টো তাকে খেপিয়ে দিয়ে বলল, তুমি কি জেলাস? যাওয়ার সময় ইউরিশিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে গেল, খবরদার, আমাদের নিষ্পাপ কুটকে নষ্ট করবি না। পরের দিন সকালে কুট যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল, লিজেলোটে তার সেই রোম্যান্টিক মিশন চালিয়েই যাচ্ছিল, কিন্তু ইউরিশিয়া মাঝখানে এসে বাধা দিল, আর সবাই মিলে শান্তিতে খাওয়া শুরু করল। খাওয়ার পর ইউরিশিয়া দেখল কুট সেই তাবিজগুলো পরিষ্কার করছে যেগুলো সে বাড়ির সুরক্ষার জন্য লাগিয়েছিল। ইউরিশিয়া কুটের ওই 1 অঙ্কের আইকিউ দেখে বুঝল তাকে নর্মালভাবে বোঝালে লাভ নেই, তাই সে একদম বাচ্চাদের মতো করে তাকে তাবিজের গুরুত্ব বোঝাতে লাগল। ভাই, এটা তো পাগলামি। এদিকে চার্চের বিশপ ট্রিস্টান সেই মার্লেফিসকে বের করে দিল। সে বলল, তোমার পুরনো লিডার এখন ওয়ান্টেড ক্রিমিনাল, তোমাকে রাখলে আমাদের বদনাম হবে। মার্লেফিস অনেক অনুনয় করলেও ট্রিস্টানের মন গলল না। উল্টো ট্রিস্টান তাকে একটা বিষাক্ত মদ খেতে দিল। মার্লেফিস সেটা গিলতেই তার পেটে এক ভয়ঙ্কর অভিশাপ ফুটে উঠল। ট্রিস্টান শয়তানি হাসি দিয়ে বলল, যদি বাঁচতে চাও তবে রাজকুমারী লিজেলোটেকে দুনিয়া থেকে সরিয়ে দাও। উপায় না দেখে মার্লেফিস রাজি হল। ওই রাতে ব্যথায় কাতরাতে কাতরাতে সে স্বপ্নে এক শয়তান রাজাকে তার দিকে তাকিয়ে হাসতে দেখল।
কয়েকদিন পর ব্রেকফাস্টের সময় ইউরিশিয়া ভাবল তাবিজ ছাড়াও তো লিজেলোটে দিব্যি সুস্থ আছে। লিজেলোটে কুটকে ধন্যবাদ দিয়ে বলল, তোমার হাতের খাবার খেলে মনে হয় সব অভিশাপ কেটে যাবে। তখন আমাদের কুট একদম ক্যাজুয়ালি বোমা ফাটালো। সে বলল, আরে তোমাদের তো আর কখনোই অভিশাপ লাগবে না। আসলে এই আস্ত ম্যানশনটাই একটা বিশাল প্রোটেকশন ব্যারিয়ার। যে আমাদের ওপর জাদু করার চেষ্টা করবে সে ল্যাম্পপোস্টের মতো জ্বলতে শুরু করবে। দারুণ টুইস্ট। ওদিকে লিজেলোটের ওপর আবার জাদু করতে গিয়ে এক ভিলেন নিজেই লাইট বাল্বের মতো জ্বলতে শুরু করল। এটা দেখে অফেলিয়া আর মিমিকো বুঝে গেল ভিলেন কোথায় লুকিয়ে আছে। ইউরিশিয়া এই খবর মিমিকোকে জানাতে দৌড়ালো। কুট লিজেলোটেকে বলল একটু বাইরে গিয়ে ঘুরে আসতে, কারণ সে বহুদিন হলো ঘাসও দেখেনি। কিন্তু লিজেলোটে খুব ডিস্টার্বড হয়ে মানা করে দিল। ইউরিশিয়া আর মিমিকো যখন সেই ভিলেনকে ধরতে গেল, তারা গিয়ে দেখল লোকটা মরে ভূত হয়ে আছে। আসলে কুর্টের ওই রিফ্লেক্ট জাদুর কারণে ভিলেনের চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তাই তার নিজের সাথীরাই তাকে খতম করে দিয়েছে। কুর্টের এই পাওয়ার দেখে অফেলিয়া বলল কুটকে জবে নামাতে, কিন্তু ইউরিশিয়া রাজি হল না। সে চায় না তার ইনোসেন্ট কুট কোনো বিপদে পড়ুক। ঠিক তখনই পুরো শহরে বিপদের ঘণ্টা বেজে উঠল। জানা গেল হাজার হাজার কঙ্কাল বা স্কেলিটন আর্মি শহরের দিকে তেড়ে আসছে। নাইটস ক্যাপ্টেন অলরেড তার টিমের সাথে যখন কঙ্কালদের সাথে লড়ার কথা ভাবছে, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। দেখা গেল কঙ্কালগুলো শহরে ঢোকার আগেই স্রেফ বাতাসে মিলিয়ে যাচ্ছে। উত্তর আর পশ্চিমের দেয়ালের সামনে এসে কঙ্কালগুলো স্রেফ ভস্ম হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন অলরেড তো অবাক, কিন্তু একটু পরেই তার মাথায় খেলে গেল যে এটা তো আমাদের কুর্টের কারিকুরি। সে যখন দেয়াল মেরামত করেছিল তখনই কোনো ম্যাজিক করে রেখেছিল। ওদিকে সেই ঘাতক মার্লেফিস কঙ্কালদের তলব করতে গিয়ে নিজেই শেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল বিশপ ট্রিস্টান আসলে শয়তানের সাথে হাত মিলিয়েছে আর তাকে বলির পাঠা বানিয়েছে। মার্লেফিসের ম্যাজিক যখন ফুরিয়ে এলো, শয়তান রাজা বলল, এখন তোমার আত্মা দিয়ে আমি এই কঙ্কালদের চালাবো। ভাই, এটা তো পাগলামি। পরের দিন ইউরিশিয়া ম্যানশনে ফিরে সবাইকে বর্তমান বিপদের কথা জানালো। সে ভাবল কঙ্কালদের সোর্সটাকেই ধ্বংস করতে হবে। সে কুটকে বলল, আমি একটু বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছি, তুই রাজকুমারীকে পাহারা দে। কুট সাথে যেতে চাইলেও ইউরিশিয়া তাকে মানা করে দিল। এটা শুনে রাজকুমারী তো মনে মনে নাচছে, কারণ এখন সে কুটকে একা পাবে। ইউরিশিয়া সিন্দুক থেকে কিছু ম্যাজিক স্টোন নিয়ে মিমিকো আর অফেলিয়ার সাথে বেরিয়ে গেল। সে ক্যাপ্টেন অলরেডকে বলল, আপনি শুধু কঙ্কালদের ব্যস্ত রাখেন, আমি মেইন গোড়ায় গিয়ে ওদের খতম করে আসব। ক্যাপ্টেন প্রথমে রাজি না হলেও যখন সেই শক্তিশালী ম্যাজিক ক্রিস্টাল দেখল, সে বলল, চলো, আমিও তোমার সাথে যাব। যাওয়ার আগে ক্যাপ্টেন তার টিমের সাথে কসম খেল যে তারা সবাই বেঁচে ফিরবে। দারুণ টুইস্ট। এদিকে কুট বসে বসে মিথ্রিল দিয়ে একটা তলোয়ার বানালো। নিজের বানানো জিনিস দেখে সে নিজেই খুদ ধরছে, উফ, এটা তো একদম ফালতু হয়েছে। কিন্তু রাজকুমারী লিজেলোটে দেখে তো ফিদা। কুট তাকে সাবধান করে দিল যে এটা অনেক ডেঞ্জারাস, তবুও সে ওটা উপহার দিল। লিজেলোটের হাসি দেখে কুট আবার ভুল বুঝল। সে ভাবল রাজকুমারী বোধহয় ভয় পাচ্ছে। সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, লিজেলোটে, কেউ কি তোমার ক্ষতি করতে চায়? রাজকুমারী তখন সব সত্যি বলে দিল আর ক্ষমা চাইল তাদের বিপদে ফেলার জন্য। কিন্তু আমাদের কুট একদম ইনোসেন্টলি বলল, আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে, আমি তো তোমাদের কেয়ার করি। ব্যাস, রাজকুমারী তো সেখানেই প্রেমে হাবুডুবু। এটা তো কেউ ভাবেইনি। কুট যখন শুনল ইউরিশিয়া একা পশ্চিমের ধ্বংসস্তূপে গেছে ভিলেনদের মারতে, সে আর বসে থাকতে পারল না। সে লিজেলোটেকে রাজি করালো তার সাথে যেতে। লিজেলোটে প্রথমে একটু ভয় পেলেও কুট বলল, আরে চিন্তা করো না, আমি সব রাস্তা পরিষ্কার করে দেব। লিজেলোটে মিশনের জন্য রেডি হয়ে কুটের দেওয়া সেই তলোয়ারটা মাথার ওপর ঘোরাতে শুরু করল, দেখার জন্য কি হয়। কুট মানা করলেও সে শুনল না, আর ঠিক তখনই এক রহস্যময় অবয়ব সেখানে উদয় হল। গভীর জঙ্গলের ভেতর ক্যাপ্টেন অলরেড আর ইউরিশিয়া কঙ্কালদের সাথে লড়তে লড়তে একদম শেষ পর্যায়ে। ম্যাজিক ক্রিস্টাল সব ফুরিয়ে আসছে, আর অলরেড তো অলরেডি জখম। ঠিক যখন কঙ্কালগুলো তাদের ঘিরে ধরল, অমনি এন্ট্রি নিল আমাদের সেই সাকুরা পার্টি। ভাই, এটা তো পাগলামি। তারা এসে অলরেডকে একটা স্যুপ খেতে দিল, আর সেটা মুখে দিতেই ম্যাজিকের মতো সব ক্ষত সেরে গেল। সাকুরা পার্টি কঙ্কালদের ঠেকিয়ে রাখল, আর অলরেড ইউরিশিয়া ঢুকে পড়ল ধ্বংসস্তূপের ভেতরে। সেখানে দেখা হলো সেই শয়তান রাজা বা ডেমন লর্ডের সাথে। ইউরিশিয়া দেরি না করে একখানা ম্যাজিক ক্রিস্টাল ছুঁড়ে মারল, কিন্তু শয়তানটা এক চুলও নড়ল না। সে হাসতে হাসতে বলল, আরে পাগলি, আমার তো ইনফিনিট লাইফ,
মারবি কিভাবে? অলরেড তার তলোয়ার দিয়ে শয়তানের মাথা দুভাগ করে দিলেও দেখা গেল সেটা সাথে সাথে জোড়া লেগে যাচ্ছে। দারুণ টুইস্ট! শয়তানটা তার কাটা মাথা হাতে তুলে নিয়ে শাসাতে লাগল যে সে লিজেলোটেকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। ইউরিশিয়া তো ভয়ে কাঁপছে, সব অ্যাটাকই তো ফেল করছে। এখন উপায়? অন্যদিকে অভিশপ্ত মারলেফিস তখন ব্যথায় আর খিদে আধমরা। সে ভাবছিল মরার আগে যদি শেষবারের মতো কোর্টের হাতের সেই অমৃত রান্নার স্বাদ নিতে পারত। আর ঠিক তখনই ধরনী দ্বিধা হলো, আর কুট গর্ত থেকে ইঁদুরের মতো পপ আপ করে বেরিয়ে এলো। কোর্টের সাথে রাজকুমারীকে দেখে মারলেফিস ভাবল সব বুঝি ফাঁস হয়ে গেছে। কিন্তু আমাদের কুট, সে তো হিরো হওয়ার বদলে 0 আইকিউ ব্যবহার করে মারলেফিসকে উল্টো বকা শুরু করল। সে ভাবল মারলেফিস বোধহয় বিশপের হেরেমে জায়গা না পেয়ে অভিমানের শহর ধ্বংস করতে এসেছে। ভাই, এই লেভেলের বলদার হয় না। লিজেলোটে কুটকে বলল জায়গাটা পরিষ্কার করতে, আর নিজে দৌড় দিল ইউরিশিয়ার দিকে। মারলেফিস তো হা হয়ে দেখছে যে কুট রাজকুমারীকে বিপদে ঠেলে দিল। কিন্তু আসল শক্ত তখন লাগল যখন দেখল কুট পকেট থেকে একখানা মোছা বের করল। যে ম্যাজিক সার্কেল মোছার জন্য দুনিয়ার সব জাদুকর হিমশিম খাচ্ছিল, কুট সেটা স্রেফ মেঝে মোছার মতো ঘষে মুছে সাফ করে দিল। এটা তো কেউ ভাবেনি। এদিকে ম্যাজিক সার্কেল মুছে যেতেই শয়তান রাজার ক্ষমতা গায়েব হল। অলরেড আর ইউরিশিয়া বুঝতে পারল যে শয়তানের খপোয়ার সারছে না। তারা যখন তাকে কোণঠাসা করল, শয়তানটা ইউরিশিয়ার শেষ ক্রিস্টালটা লাথি দিয়ে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে লিজেলোটে সেখানে হাজির হলো, আর শয়তানটা এক ঝটকায় তার বুকে তলোয়ার ঢুকিয়ে দিল। সবাই যখন স্তব্ধ হয়ে গেছে আর ভিলেনটা পৈশাচিক হাসি হাসছে, ঠিক তখনই 11 প্রজাপতি হয়ে উড়ে গিয়ে লিজেলট আবার এন্ট্রি নিল। ভাই, এটা তো পুরাই ম্যাজিক। আসলে কার্ট ওর জন্য এমন একটা স্পেশাল তলোয়ার বানিয়েছিল যেটা নিখুঁত ইলিউশন তৈরি করতে পারে। ডেমন লর্ড তো রেগে মেগে আবার অ্যাটাক করল, কিন্তু লিজেলট আবারও প্রজাপতি হয়ে হাওয়া। আর পরের বার যখন তাকে দেখা গেল, সে সোজা গিয়ে ক্রিস্টালটা ভেঙে চুরমার করে দিল। ব্যাস, এক নিমেষেই ভিলেনের খেল খতম, পয়সা হজম। এক বিশাল আলোয় ডেমন লর্ড ভ্যানিশ হয়ে গেল, আর ওর বানানো সব দানবগুলো তাসের ঘরের মতো মিলিয়ে গেল। যুদ্ধ শেষ। এরপর ইউরিশিয়া তো রাজকুমারীকে বকা শুরু করল, তোমাকে না মানা করেছিলাম বাড়ি থেকে বের হতে। কিন্তু পরক্ষণেই তাকে ধন্যবাদ দিল সবার যান বাঁচানোর জন্য। আলরেও ধন্যবাদ দিতে এলো, কিন্তু লিজেলট তাকে থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ পরে হবে, শহর বাঁচানোর জন্য তোমাদের ফাটাফাটি পুরস্কার দেওয়া হবে। আলরে তো একদম দেশি ভাইদের মতো বলে উঠল, বস, পুরস্কার তো হবেই, তার আগে পোলাপান নিয়ে একটু খানাপিনা আর পার্টি চাই। লিজেলটও কথা দিল যে রিওয়ার্ড সে পাবেই। অন্যদিকে আমাদের মার্লিফাজের পেটে তখন খিদের জ্বালায় ইঁদুরের দৌড়াদৌড়ি চলছে। সে যখন ভাবছে আজই বুঝি না খেয়ে পটল তুলবে, তখনই আমাদের হিরো কার্ট তার দিকে রাইস বল বাড়িয়ে দিল। ওর পেটের গুড়গুড়ানি শব্দ যে কার্ট শুনে ফেলেছে। মার্লিফাজ যেই না এক কামড় দিল, ভাই, এটা তো পাগলামি। সাথে সাথে ওর শরীরের সব অভিশাপ গায়েব হয়ে গেল। তখনই ওর টনক নড়ল, আরে আগে যখন ওরা ড্র্যাগন ফ্যাং পার্টিতে ছিল, তখন কার্টই আসলে পেছন থেকে ওদের বাঁচাতো। আহারে, বেচারি কার্টকে এতদিন কুকুরের মতো ট্রিট করত, এখন ওর জন্য খুব মায়া লাগছে। মার্লিফাস যখন একদম ইমোশনাল হয়ে কার্টের কাছে ক্ষমা চাইল, আমাদের ইনোসেন্ট কার্ট ভুল বুঝে ভাবল সে বুঝি লিজেলটকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছে। এটা তো কেউ ভাবেইনি আমাদের হিরো যেমন পাওয়ারফুল, তেমনই একটু বলদ। একটু পরেই ইউরিশিয়া আর লিজেলট দৌড়ে এলো কার্টের দিকে, কিন্তু সুখ বেশিক্ষণ সইল না। মিমিকোর স্পেশাল ফোর্স হাজির মার্লিফাসকে হাতকড়া পরাতে। অপরাধ করলে তো জেলে যেতেই হবে বস। মার্লিফাস তখন কার্টের দিকে করুণ চোখে তাকালো, একটু বাঁচাও টাইপ লুক দিল। কার্ট কি বলল জানেন? বলল, আরে চিন্তা করো না, আমি জেলে গিয়ে তোমার খবর নিয়ে আসব। মার্লিফাসকে তো নিয়ে গেল, এখন শুরু হলো আসল রোম্যান্স। লিজেলট যখন কার্টের সাথে হাসি ঠাট্টা করছে, ইউরিশিয়া পাশে দাঁড়িয়ে সব দেখছিল। সে অমনি কার্টের হাত জাপটে ধরে বলল, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। লিজেলটও কি কম নাকি, সেও অন্য হাত ধরে টান শুরু করল। আমাদের কার্ট তখন ফিল করছে, বাপরে, আমি তো দেখি আসল সিগমা কিং হয়ে গেছি। দুই সুন্দরীর মাঝে পড়ে সে খুব খুশি যে তার এখন নিজের একটা বাড়ি আর কিছু ভালো বন্ধু আছে। রাতে জয়ের আনন্দে বিশাল ভোজের আয়োজন হলো। কার্ট রান্না করেছিল, কিন্তু সৈন্যরা যখন চুপচাপ গিলছিল, কার্ট ভাবল, হায় আল্লাহ, মনে হয় রান্না জঘন্য হয়েছে। ও তো আবার রান্না করতে যাচ্ছিল, কিন্তু আলরে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাই,
ওরা তো মজা পেয়ে খাচ্ছে বলেই কথা বলতে পারছে না। পরে লিজেলট আলরের সাথে কার্টের পরিচয় করিয়ে দিল, আর কার্ট মনে করতে পারল যে এই লোকটাই তো তাকে আগে একবার দেওয়াল মেরামতের কাজ দিয়েছিল। কার্ট তো খুশিতে গদগদ যে তার এই শহরটা খুব ভালো লেগেছে। গল্প অন্যদিকে মোড় নিল। হিল্ডেগার্ড নামের এক ডেমনকে বেঁধে রাখা হয়েছে, আর সেখানে দেখা দিল টাইকন। কয়েকদিন পর কার্ট যখন তার দলবল নিয়ে একটা গ্রামের দিকে যাচ্ছিল, সে ঘুমে বিভোর হয়ে নিজের অতীত দেখতে পেল। অতীতে সে হিল্ডেগার্ড নামের ওই ডেমনের বন্ধু ছিল। বনে ঘোরার সময় হিল্ডেগার্ড ভুল করে এমন একটা মাশরুম খেয়ে ফেলেছিল যে সে চোখে আওয়াজ শুনছিল আর কানে রং দেখছিল। ভাই, কি নেশা! কার্ট তখন স্পেশাল ওষুধ বানিয়ে ওকে ঠিক করেছিল। কার্টের ঘুম ভাঙতেই দেখল সে গন্তব্যে পৌঁছে গেছে। গ্রামে পৌঁছে ইউরেশিয়াকে সব অফিসিয়াল কাজের দায়িত্ব দিয়ে কার্টরা গেল পাহাড়ের দিকে। সেখানে গ্রামের প্রধান ইউরেশিয়াকে ম্যাজিস্ট্রেট ভেবে পানির অভাব দূর করতে সাহায্য চাইল। ইউরেশিয়া তখন পাহাড়ের অন্য ধারের গ্রামে গেল নেগোসিয়েশন করতে। এদিকে ইউরেশিয়া যখন গ্রামের পানির সমস্যার সমাধান করতে বেরোল, তখন ওপাশে গিয়ে তো তার মাথা নষ্ট। ওই গ্রামের মাতব্বরও দেখি তার পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে, মা জননী, আমাদের পানির ব্যবস্থা করে দাও। ইউরেশিয়া যখন মহাচিন্তায়, তখনই দুজন গ্রামবাসী দৌড়ে এসে বলল, পাহাড়ের ওপর কি জানি একটা হয়েছে। ইউরেশিয়া হন্তদন্ত হয়ে সেখানে গিয়ে তো আমাদের কাঠ ভাই, সেখানে পাখিদের জন্য আস্ত একখানা বিশাল লেক বানিয়ে বসে আছে। ভাই, এটা তো পাগলামি। কাঠ যখন ইউরেশিয়াকে গ্রামের মাতব্বরদের ব্যাপারে জিজ্ঞেস করল, সে অবাক হয়ে দেখল তারা সবাই ইউরেশিয়ার প্রশংসায় পঞ্চমুখ। কাঠ মনে মনে ভাবল, সাবাস ইউরেশিয়া, তুই তো দেখি ফাটিয়ে দিয়েছিস। গ্রামের মানুষজন খুশি হয়ে আটেলিয়ারের পার্টিকে এক গাদা ডিম গিফট করল। আর কার্টও কথা দিল এই ডিম দিয়ে সে তাদের জন্য রাজকীয় খানা বানাবে। যাওয়ার পথে ইউরেশিয়া কার্টকে মনে করিয়ে দিল যে লিজেলট কিন্তু তাদের সাথে নেই। সে আসলে এখন টাইকনের সাথে সেই দানবদের হামলার কেসটা নিয়ে রিপোর্ট দিতে ব্যস্ত। ঠিক যেমনটা ইউরেশিয়া বলেছিল, লিজেলট আর আলোরে তখন টাইকনের প্রাসাদে ভোজ খাচ্ছে। আর ওই বুড়ো খাটা স্টাইকন, যার সাথে গুরুমাকু রাজ্যের তলে তলে পীড়িত আছে, সে লিজেলটকে তেল মেরে নিজের পাওয়ার বাড়ানোর ধান্দায় ছিল। সে যখন আটেলিয়ার মেইস্টার সম্পর্কে খোঁচাতে শুরু করল, লিজেলটও কম না। সে একদম কায়দা করে সব গুজব উড়িয়ে দিয়ে টাইকনকে ধোঁয়াশায় রেখে দিল। টাইকন যখন দেখল ডাল গলছে না, তখন সে মোক্ষম চাল চালল। সে প্রস্তাব দিল যে মেইস্টারকে ডেমনল্যান্ডের পাশের এক বেনামি জায়গার ভাইসরয় বা শাসনকর্তা বানানো হোক। লিজেলট বুঝে ফেলল এটা আসলে কাঠকে জনসমক্ষে টেনে আনার একটা ফাঁদ। লিজেলট অনেক চেষ্টা করল ব্যাপারটা এড়িয়ে যেতে, কিন্তু টাইকন এবার চাল চালল আলোরের ওপর। লিজেলট মনে মনে প্রার্থনা করছিল আলোরে যেন এই ফাঁদে পা না দেয়। কিন্তু ওই বলদ নাইট আলোরে সব গুড়ে বালি ঢেলে দিয়ে টাইকনের প্রস্তাবে রাজি হয়ে গেল। লিজেলট না করতে গিয়ে উল্টো কার্টের ব্যাপারে কিছু সিক্রেট ফাঁস করে ফেলল। আর ধূর্ত টাইকন বুঝে গেল যে মেইস্টার আসলে একজন ছেলে। কয়েক ঘণ্টা পর আটেলিয়ারে ফিরে লিজেলট সব ঘটনা ইউরেশিয়াকে খুলে বলল। ইউরেশিয়া বুদ্ধি দিল, তাহলে অন্য কাউকে মেইস্টার সাজিয়ে জনসমক্ষে দাঁড় করিয়ে দেই। কিন্তু লিজেলট তো কার্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে সাফ জানিয়ে দিল কার্টের জায়গা কেউ নিতে পারবে না। এরপর লিজেলট যখন কার্টের খোঁজ নিল, ইউরেশিয়া একটু মজা করার জন্য ফিসফিস করে বলল কার্ট এখন তার বাচ্চাকে বড় করতে ব্যস্ত। এটা শুনেই লিজেলটের ফিউজ উড়ে গেল। সে ভাবল বুঝি অন্য কোনো মেয়ে কার্টের বাচ্চার মা হয়ে গেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেই হোক কার্টের লিস্টে আমি অন্তত 2 নম্বরে থাকবই। লিজেলটকে পাগল হতে দেখে ইউরেশিয়া হেসে দিয়ে আসল কথা ফাঁস করল যে কার্ট আসলে ওই জলজ পাখির ডিম তা দিচ্ছে যেটা ফুটে বাচ্চা বের হবে। লিজেলট শান্ত হল, আর ইউরেশিয়া রসিকতা করে বলল, দেখো কার্টের এই হাঁস আবার সোনার ডিম পাড়া শুরু না করে। ঠিক তখনই কার্ট চিৎকার করে সবাইকে জানালো যে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। গল্পের শেষে দেখা গেল মিমিকোর অফিসে ওফেলিয়া দেখছে মিমিকো কাগজের স্তূপে চাপা পড়ে একদম শেষ। তারা সন্দেহভাজনদের লিস্ট চেক করতে গিয়ে জানতে পারল যে ট্রিস্টানকে খুন করা হয়েছে। ঠিক তখনই তাদের কাছে খবর এলো যে কার্টের পাখির ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। ডিম ফুটে বাচ্চা বের হবার পর কার্ট যখন একটা ফুটফুটে মেয়েকে কোলে নিয়ে এলো, সবার তো চক্ষু চড়ক গাছ। ইউরেশিয়া তো রীতিমতো ক্ষেপে বোম। আরে কার্ট, এটা তো মানুষ না, এটা একটা মনস্টার। তোমায় মারার জন্য পাঠানো হয়েছে। সে তো তলোয়ার বের করে মেয়েটাকে কার্টের থেকে কেড়ে নিতে চাইল, যাতে অঘটন ঘটার আগেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু কার্ট নাছরবন্দা। সে বলল সব দায়িত্ব আমার। ঠিক তখনই হলো আসল ম্যাজিক। মেয়েটা ইউরেশিয়াকে দেখে মিষ্টি করে বলে উঠল, মাম্মা। ব্যাস, আমাদের কড়া ইউরেশিয়া 1 সেকেন্ডে গলে জল।
সে তো দিবাস্বপ্ন দেখা শুরু করলো যে সে আর কার্ট মিলে এই মেয়েকে বড় করছে। কিন্তু লিজেলট কি আর বসে থাকবে? সে হিংসায় জ্বলে পুড়ে মেয়েটাকে কেড়ে নিতেই মেয়েটা তাকেও ডেকে বসলো মাম্মা। লিজেলট তো সেখানেই জোন আউট। সিলা যখন মেয়েটাকে কোলে নিল, সবাই মিলে ইউরিশিয়াকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো যে তারা সবাই মিলেই এই পিচ্চিকে মানুষ করবে। কি হবে এখন? নাম রাখা নিয়ে তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। লিজেলট চাই নিজের আর কার্টের নাম মিলিয়ে কিছু একটা রাখতে। বাপরে, কি বুদ্ধি! কিন্তু ইউরিশিয়া রেফারি সেজে মাঝখানে ঢুকে আরও 10টা নাম সাজেস্ট করল। লিজেলট আর ইউরিশিয়া যখন কুত্তাবিল্লাইয়ের মতো ঝগড়া করছে, তখন আমাদের সিগমা কিং কার্ট মাঝখানে এসে নাম রাখল আকুড়ি। সেদিন রাতে আকুড়ি যখন ঘুমাচ্ছিল, ইউরিশিয়া চুপি চুপি ওর চুলের স্যাম্পল মিমিকোর স্পেশাল ফোর্সকে দিয়ে দিল, যাতে ওর আসল পরিচয় জানা যায়। পরদিন সকালে দেখা গেল কার্ট আকুড়ির জন্য এক বিশাল প্লেরুম বানিয়ে ফেলেছে, যাতে ওকে কেউ বাইরে থেকে দেখতে না পায়। কার্ট কাজে যাওয়ার সময় একদম আদর্শ বাবার মতো প্রমিস করে গেল, মামনি, কাজ থেকে ফিরেই তোমার সাথে খেলব। কিন্তু টুইস্ট তো এখনও বাকি। কার্ট আর ইউরিশিয়া যখন গন্তব্যের দিকে রওনা দিল, মাঝপথে দেখল আকুড়ি আগে থেকেই ঘোড়ার গাড়ির ভেতরে বসে আছে। ভাই, এটা তো পাগলামি! সে ভেতরে ঢুকল কিভাবে? ইউরিশিয়া সাথে সাথে মিমিকোর গার্ডদের সিগন্যাল দিল। কার্ট মনে মনে ভাবল, সাবাস ইউরিশিয়া, তোর বুদ্ধি আছে বটে। কার্টের নিজের তখন খুব খারাপ লাগছিল যে ইউরিশিয়া সবার নিরাপত্তার কথা ভেবে আকুড়িকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল, আর সে শুধু বর্তমান নিয়ে ভাবছে। ইউরিশিয়া কার্টকে মনমরা দেখে সাহস দিল, চিন্তা করো না, আমরা ভুল কিছু করিনি, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই এক বুড়ো এসে হাজির। সে কার্ট আর ইউরিশিয়াকে হিরো আর তার সাথী বানিয়ে দিল আর হুকুম করল ডেমন লর্ডকে মারতে। আমাদের বলদ কার্ট তো সাথে সাথে রাজি। ইউরিশিয়া ওকে থামিয়ে বলল, আরে গাধা, আমরা এখানে এই কাজে আসিনি। তখনই এক মহিলা এসে জানালো, সরি ভাই, আমার শ্বশুরমশাই একটু বেশিই সেকেলে, ওনার কথা ধরবেন না। সে আবার ইউরিশিয়া আর কার্টকে নতুন জামাই গৌ ভেবে বসল। এটা শুনেই ইউরিশিয়ার গাল লাল হয়ে টমেটো হয়ে যায়, আর সে একদম জমে পাথর। আসল কাজটা ছিল শূকররা ঠিকমতো খাচ্ছিল না, তাদের জন্য খাবার বানানো। কার্ট খাবার বানাতে ব্যস্ত, আর এদিকে ইউরিশিয়া আকাশ পাতাল ভাবছে, কার্টের দিকে তাকালেই আমার বুক ধরফর করে কেন। তখনই সে দেখল একটা ড্র্যাগন আকুড়ির দিকে তেড়ে আসছে। ইউরিশিয়া তলোয়ার বের করে মারতে যাবে, অমনি কার্ট তাকে থামিয়ে দিল। ইউরিশিয়া তো শকড, কারণ ড্র্যাগনটা এসে মারামারি না করে কার্টের বানানো সেই শূকরের খাবার শান্ত হয়ে খেতে শুরু করল। কার্ট খুব স্বাভাবিকভাবে বুঝিয়ে বলল যে পশু পাখির খাবার বানালে ড্র্যাগনরা একটু ভাগ বসাতে আসতেই পারে, এটা তো ডাল ভাত ব্যাপার। কিন্তু ইউরিশিয়া এটা মানতেই পারল না। সে যখন শান্ত হওয়ার চেষ্টা করছে, তখনই নাকে এলো রক্তের গন্ধ। উৎস খুঁজতে গিয়ে সে তো অবাক, দেখল ফ্যান্টামের এক মেম্বার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তেই সোল ফ্লেয়ার তাকে অ্যাটাক করল। ইউরিশিয়াও কম না, সে সাথে সাথে পাল্টা আক্রমণ চালালো। তলোয়ারের আওয়াজ শুনে কার্ট সেখানে দৌড়ে এলো। সে সোল ফ্লেয়ারকে ড্র্যাগন হান্টার বলে ডাকল, কিন্তু ইউরিশিয়া তাকে সাবধান করে পেছনে থাকতে বলল। সোল ফ্লেয়ার তখন আকুড়িকে নিজের দখলে নিতে চাইল। ইউরিশিয়া কার্টকে ইশারা করল আকুড়িকে নিয়ে সটকে পড়তে। কার্ট ড্র্যাগনের পিঠে চড়ে হাওয়া হয়ে গেল। দুর্ভাগ্যবশত সোল ফ্লেয়ারের হাতে ইউরিশিয়া আচ্ছা মার খেল। অবস্থা এমন যে দম বন্ধ হয়ে আসার জোগাড়। কিন্তু আমাদের ইউরিশিয়া তো দমে যাওয়ার পাত্রী না। সে এমন ভাব করল যেন সে হেরে গেছে। আর সোল ফ্লেয়ার যখন ফিনিশিং টাচ দিতে এলো, ইউরিশিয়া সপাটে এক ম্যাজিক ক্রিস্টাল ছুঁড়ে মারল। বিকট এক বিস্ফোরণ হলো, যা মাইলের পর মাইল দূর থেকে শোনা গেল। মাটিতে বিশাল ফাটল তৈরি হয়ে সোল ফ্লেয়ার একদম জ্যান্ত কবর হয়ে গেল। কিন্তু ঠিক যেন হরর মুভির মতো সোল ফ্লেয়ার মাটি ফুঁড়ে বের হয়ে এলো, আর এবার তার আসল রূপ দেখালো। সে আসলে একটা ডেমন। ইউরিশিয়া বুঝতে পারল সোল ফ্লেয়ার আসলে অনেক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। তার লক্ষ্য ড্র্যাগন না, তার আসল টার্গেট হলো কার্ট। ইউরিশিয়া যখন ভাবছে কার্ট আর আকুড়ি হয়তো এতক্ষণে বর্ডার পার হয়ে গেছে, তখনই দেখল কার্ট ড্র্যাগন নিয়ে আবার ফিরে আসছে। ইউরিশিয়ার মনে হলো, আরে বলদ, তোর জন্য জীবন বাজি রেখে এখানে সময় নষ্ট করছি, আর তুই ফিরে এলি? কার্ট এসে সোজা গাছের সাথে ধাক্কা খেল, একদম প্লেন ক্র্যাশের মতো। সে জানালো সে ইউরিশিয়াকে উদ্ধার করতে এসেছে। ঠিক সেই মুহূর্তেই এক পাল শূকর তাদের দিকে তেড়ে এলো। কার্ট ইউরিশিয়াকে জাপটে ধরে একটা বুনো শূকরের পিঠে চড়ে বসল, আর শুরু হলো তাদের গ্র্যান্ড এসকেপ। পালানোর সময় ইউরিশিয়া জিজ্ঞেস করল, তোমাদের গ্রামে কি সবাই এরকম বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে? কার্ট বলল, না, তবে একজন পুরুষ তার প্রিয় নারীকে বাঁচাতে একটু পাগলামি করতেই পারে। ভাই, এটা তো পাগলামি।
কার্টের মুখে নিজের প্রতি এমন অনুভূতি শুনে ইউরিশিয়া একদম গলে গেল। সে বুঝল কার্ট হয়তো তাকে বন্ধু ভাবে, কিন্তু সে কার্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু পরক্ষণেই এক বিশাল আগুনের গোল্লা তাদের শূকর বাহিনীকে উড়িয়ে দিল, আর তারা ছিটকে পড়ল সোল ফ্লেয়ারের সামনে। এবার ইউরিশিয়া কার্টের দেওয়া সেই ড্যাগারটা বের করল। কার্টের জন্য সে নিজের জীবন দিতেও রাজি। সোল ফ্লেয়ার যখন বিশাল এক আগুনের গোলা ছুড়ল, ইউরিশিয়া সেটা কাটার চেষ্টা করল, কিন্তু উল্টো নিজেই কয়লা হওয়ার উপক্রম হল। ঠিক তখনই আকুরি দৌড়ে এসে ইউরিশিয়াকে জড়িয়ে ধরল। আর অবাক কাণ্ড, সোল ফ্লেয়ার সাথে সাথে সেই আগুন থামিয়ে দিল, আর তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করল। সে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে বাঁচল। কার্ট দৌড়ে এসে ইউরিশিয়াকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলল। তারা দুজনেই ভাবছে আকুরি হুট করে সেখানে এলো কিভাবে। তারা নিশ্চিত হলো যে এই পিচ্চি মেয়েটা আসলে টেলিপোর্ট করতে পারে। তারা ওকে আবার সেটা করে দেখাতে বলল, কিন্তু বেচারি আকুরির ততক্ষণে এনার্জি শেষ, ব্যাটারি লো। আর ইউরিশিয়া আকুরিকে নিয়ে ফেরার পথে একটা জিনিস খেয়াল করল, সোলফেয়ার আসলে আকুরিকে দেখেই তার অ্যাটাক থামিয়ে দিয়েছিল। ইউরিশিয়া মনে মনে ভাবল, এই পিচ্চি মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে, আমাকে আরও রিসার্চ করতে হবে। একটু পরেই কার্ট সোলফেয়ারকে সাথে নিয়ে হাজির হলো। সে শোনালো কিভাবে সে রক্তাক্ত সোলফেয়ারকে খুঁজে পেয়েছিল আর নিজের বানানো অ্যানেস্থেসিয়া মেশানো ওষুধ দিয়ে ওকে শান্ত করেছে। কার্ট ওকে ড্রাগন শিকার করার ব্যাপারে অনেক জ্ঞান দিয়েছে, বিশেষ করে যখন সেই ড্রাগনটা কোনো মানুষের বন্ধু হয়। সোলফেয়ার তখন কার্টের কথা শুনে একদম হাঁ করে তাকিয়েছিল। কার্ট মনে মনে ভাবল, সব শিংওয়ালা জাত হয়তো এক নয়, আর সে হয়তো হিল্ডেগার্ডের মতো বন্ধু আর জীবনেও পাবে না। কিন্তু যেই না কার্ট হিল্ডেগার্ড নামটা নিল, সোলফেয়ার কিছু একটা বলতে চাইল, কিন্তু শরীরের শক্তি হারিয়ে ধপাস করে পড়ে গেল। এক লম্বা জার্নি শেষে তারা যখন ম্যানশনে ফিরল, সবাই তাদের স্বাগত জানাতে এলো। সেখানে একটা অদ্ভুত লোক তাদের গ্রিট করল, আর লিজেলট পরিচয় করিয়ে দিল, ইনি আমাদের আটেলিয়ের মেইস্টার। লোকটা নিজের নাম বলল রিকুদো, আর ম্যানশন বানানোর জন্য কার্টকে ধন্যবাদ দিল। ইউরিশিয়ার একটু সন্দেহ জাগল। সে কার্টকে ডিনার বানানোর অর্ডার দিয়ে পাঠিয়ে দিল। কার্ট যেতেই রিকুদো ইউরিশিয়ার দিকে এগোতে লাগল, আর ইউরিশিয়া ধুম করে এক লাথি মারল। কিন্তু অবাক কাণ্ড, তার পা লোকটার শরীরের ভেতর দিয়ে গলে গেল। ইউরিশিয়া তখন লিজেলটের দিকে তাকিয়ে বলল, বুঝেছি, এটা তোমার কারসাজি, বেশি মজা নিচ্ছ কিন্তু। লিজেলট হেসে বলল, সে আসলে কার্টকে আগামী 5 বছর পর কেমন দেখাবে তারই একটা ইলিউশন বানিয়েছে। ভাই, লিজেলট তো দেখি কার্টের প্রেমে পুরাই পাগল। ঠিক তখনই মিমিকোর থেকে মেসেজ এলো যে 3 দিনের মধ্যে সে আকুরির রিপোর্টের রেজাল্ট দেবে। 3 দিন পর মিমিকো এলো একদম মাথা নষ্ট করা খবর নিয়ে। সে জানালো তার ইনভেস্টিগেশন অনুযায়ী আকুরি আসলে কি জিনিস সেটা বোঝা অসম্ভব, কারণ ওর চুল আর লালার স্যাম্পল মানুষের সাথে মিললেও নখের স্যাম্পল বলছে ও স্পেশাল ম্যাজিক ব্যবহার করে, যা মানুষের পক্ষে অসম্ভব। তার মানে আকুরি দেখতে আর আচরণে মানুষ হলেও আসলে সে মানুষ না। মিমিকো তখন বুদ্ধি দিল আকুরির টেলিপোর্টেশন পাওয়ার সিল করে দিতে, কিন্তু আমাদের হিরো কার্ট সাফ না করে দিল। মিমিকো অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে কার্ট বলল, তুমি যেমন আমাকে বিশ্বাস করো, আকুরিকেও তেমন বিশ্বাস করো। ওর মনটা খুব নরম, তাই ও আমার কাছেই থাকবে। বাকি সবাইও আকুরির ওপর ভরসা রাখল, তাই মিমিকো আর কথা বাড়াল না। এরপর মিমিকো গেল সোলফেয়ারের কাছে। কার্ট রিকোয়েস্ট করেছিল ওকে যেন জেলে না ভরা হয়, কিন্তু মিমিকো বলল সোলফেয়ারের কপালে জেলের চেয়েও খারাপ কিছু আছে। রুমে ঢুকে মিমিকো সোলফেয়ারকে খোঁচাতে লাগলো জাদু ব্যবহার করার জন্য, কিন্তু সোলফেয়ার দেখল পুরো রুম ম্যাজিক সিল করা। মিমিকো অনেক জেরা করলেও সোলফেয়ারের এক কথা, আমি শুধু কার্টের প্রশ্নের উত্তর দেব, কারণ কার্টই আমার কাছে হেরেছে। অবগত কার্টকে ডেকে আনা হলো। সোলফেয়ার কার্টকে হিল্ডেগার্ডের ব্যাপারে জিজ্ঞেস করল, আর কার্টও একদম হুবহু বর্ণনা দিল। কার্ট যখন জানতে চাইল হিল্ডেগার্ড কোথায়, সোলফেয়ার এক ভয়াবহ সত্য ফাঁস করল। হিল্ডেগার্ডকে বন্দি করে রাখা হয়েছে টাইকনের গোপন কামরায়। এটা শুনেই লিজেলট আর ইউরিশিয়া তো আকাশ থেকে পড়ল। তাদের বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সোলফেয়ার জানালো সে অনেক দিন ধরে হিল্ডেগার্ডকে বাঁচানোর পথ খুঁজছিল, কিন্তু টাইকনের পাওয়ার দেখে সে পেরে ওঠেনি। আকুরি টেলিপোর্ট করার ক্ষমতা দেখে সোলফেয়ারের মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে ভাবল এই পিচ্চির পাওয়ার ব্যবহার করেই হিল্ডেগার্ডকে উদ্ধার করা সম্ভব। কার্ট তো সোলফেয়ারের কথায় বিশ্বাস করে ফেলল, কিন্তু ইউরিশিয়া বাধা দিয়ে বলল, আরে কার্ট, এই ডেমনের কথায় বিশ্বাস করো না। সোলফেয়ার তখন তর্কের ধারে কাছেও গেল না। সে কার্টকে তার গলার পেন্ডেন্টটা চেক করতে বলল। পেন্ডেন্টটা দেখা মাত্রই কার্ট চিনে ফেলল, আরে এটা তো হিল্ডেগার্ডেরই। সোলফেয়ার তখন আসল সত্যিটা বলল, যে ইউরিশিয়ার সাথে লড়াইয়ের সময় সে কেন নিজের আগুন থামিয়ে দিয়েছিল। আসলে ইউরিশিয়ার কাছে সে হিল্ডেগার্ডের দেওয়া সেই ড্যাগারটা দেখেছিল। ব্যাস, এখন আর কারও কোনো সন্দেহ থাকল না।
কার্ট কথা দিল সে হিল্ডেগার্ডকে উদ্ধার করবেই, তবে সোলফেয়ারকে আপাতত ওই রুমেই থাকতে হবে। মিমিকো তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল। সে টাইকনের বাড়ির ব্লুপ্রিন্ট বেল করে দেখালো একটা সিক্রেট রুম আছে যেখানে টাইকন ছাড়া কেউ ঢুকতে পারে না। লিজেলট তখন একটা মাস্টার প্ল্যান দিল। সে তার ইলিউশন রিকুডোকে ব্যবহার করে টাইকনকে বোকা বানাবে যাতে সে নিজেই দরজা খুলে দেয়। আর এই অপারেশনের জন্য তারা বেছে নিল 3 সপ্তাহ পরের এক উৎসবের দিন। তবে মজার ব্যাপার হলো উৎসবের প্রথম 2 দিন কে কার্টের সাথে ডেটে যাবে তা নিয়ে লিজেলট আর ইউরিশিয়া রীতিমতো বাজি ধরল। ভাই, এটা তো পাগলামি। উৎসবের দিন চলে এলো আর সবাই মিলে রাজধানী পাড়ি দিল। পথে লিজেলট তার রিকুডো ইলিউশন নিয়ে ধরা খেতে খেতেও বেঁচে গেল। কার্টের আইকিউ যে এত কম সেটা মাঝে মাঝে ওর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। মেইস্টারকে নিয়ে কার্টকে কোনো কৈফিয়তি দিতে হলো না। রাজধানীতে পৌঁছে যখন আসল উদ্ধার অভিযানের সময় এলো, লিজেলট কার্টকে কৌশলে সরিয়ে দিল। তুমি বরং আমাদের আর আকুরির সাথে একটু সময় কাটাও। উৎসব শুরু হতেই লিজেলট কার্টকে নিয়ে মজায় মেতে উঠল। সে কার্টকে একটা পানীয় ট্রাই করতে দিল, আর কার্ট খাওয়ার পর লিজেলট ঠিক ওই জায়গা থেকেই চুমুক দিল। ইনডাইরেক্ট কিস। ভাই, লিজেলট তো দেখি অনেক বড় খেলোয়াড়। এমনকি ফলের খোসাটাকেও নিজের কাছে সম্পদ হিসেবে রেখে দিল। ঘোরার সময় সে জানতে পারল যে কার্ট এর আগে কখনো উৎসবে আসেনি, কারণ সে সারা জীবন শুধু কাজই করেছে। লিজেলট মনে মনে প্রতিজ্ঞা করল আজ সে কার্টকে ভরপুর আনন্দ দেবে, আর তারপর মনের কথাটি বলেই ফেলবে। সূর্য যখন ডুবু লিজেলট রোম্যান্টিক মুভি দেখে আসা সব ডায়লগ ঝাড়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে দেখল কার্ট খুব চিন্তিত। সে মনে করছে হিল্ডেগার্ডকে উদ্ধারে সে কোনো কাজে আসছে না। লিজেলট তখন কার্টকে সাহস দিল, তাকে মনে করিয়ে দিল সে কিভাবে আগে লিজেলটকে বাঁচিয়েছিল। কার্ট যথারীতি নিজেকে ছোট করল, কিন্তু লিজেলট তখন মোক্ষম সুযোগে বুঝিয়ে দিল যে তার সব বন্ধুরা তাকে কতটা ভালোবাসে। কার্ট ইমোশনাল হয়ে বলল যে সেও তাদের সবাইকে অনেক পছন্দ করে। লিজেলট দেখল কার্টের মুখে এক সত্যিকারের হাসি। লিজেলট ভাবল, যাক, আজ না হোক পরের বার ঠিক কনফেস করবই। এর মাঝে একটা ফ্ল্যাশব্যাকে দেখা গেল কার্ট কয়েকদিন আগে মিথ্রিল খনি থেকে আকরিক তুলে আনল। এক কামার দেখে তো হেসে কুতুকুটি, এই আকরিক কি আর হাতুড়ি দিয়ে পিটিয়ে তলোয়ার বানানো যায় নাকি? কিন্তু কার্ট যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই আকরিক থেকেই এক ধারালো তলোয়ার বানিয়ে ফেলল, ওই বেচারা কামার তো পুরাই টাসকি খেল। সে নিজের জীবনের ভুল বুঝতে পেরে তীর্থে চলে গেল। উৎসবের দ্বিতীয় দিনে ইউরিশিয়া মনে করল সোলফেয়ারের সাথে লড়াইয়ের সময় তার তলোয়ার ভেঙে যাওয়ার পর কার্ট তাকেও একটা মিথ্রিল সোর্ড বানিয়ে দিয়েছিল। এবার হলো ইউরিশিয়ার পালা। সে কার্টের সাথে ডেটে যাওয়ার জন্য একদম রেডি। ইউরেশিয়া প্ল্যান করেছিল কার্টকে নিয়ে নির্জনে কোথাও কোয়ালিটি টাইম কাটাবে, কিন্তু কপালই খারাপ। হুট করে ফুল মুন মিটবানের দোকানের সামনে এক বিশাল হট্টগোল। একদল গুন্ডা মিলে দোকানদার আর তার মেয়েকে হেনস্থা করছে। অন্যদিন হলে ইউরেশিয়া এক নিমেষেই ওদের সাইজ করে দিত, কিন্তু আজ সে ভাবল আগে কার্ট কি করে দেখি, এই সুযোগে যদি একটু হিরোইনগিরি দেখানো যায়। কিন্তু আমাদের কার্ট তো আর বসে থাকার পাত্র না। সে সোজাসুজি গুন্ডাদের চ্যালেঞ্জ করে বসল। যখন সে শুনল গুন্ডারা ওই দোকানের মিট বানের বদনাম করছে, সে নিজেই একটা খেয়ে দেখল আর দোকানদারের রান্নার প্রশংসা করল। এটা শুনে গুন্ডাদের তো মাথায় রক্ত উঠে গেল। তোর সাহস তো কম না, তুই কি নিজেকে গর্ডেন র্যামজে ভাবিস? এক গুন্ডা কার্টকে ধাক্কা মারল। ঠিক তখনই ইউরেশিয়া মাঝখানে ঢুকে পড়ল আর জানালো যে কার্ট একটা নামী আটেলিয়ারের মেম্বার। আটেলিয়ার নাম শুনলেই তো গুন্ডাদের প্যান্ট ঢিলে, কারণ সবাই জানে আটেলিয়ারের লোকেরা হয় প্রভাবশালী বা অভিজাত। ব্যাস, গুন্ডারা লেজ গুটিয়ে চম্পট। কার্ট দেখল দোকানদারের হাড় ভেঙে গেছে। সে দেরি না করে লোকটাকে পিঠে তুলে সোজা হাসপাতালের দিকে দৌড় দিল। ইউরেশিয়া চেঁচিয়ে বলল, আরে কার্ট, তুমি তো নিজেই ওকে সারিয়ে দিতে পারো। কিন্তু কার্ট কার কথা শোনে? সে তো অলরেডি হাওয়া। প্রথম ডেটেই কার্টের এমন ডিচ করা দেখে ইউরেশিয়ার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল। কিন্তু দোকানদারের মেয়ে লুনাকে কাঁদতে দেখে তার মায়া হলো। সে ওকে সান্ত্বনা দিল। দারুণ টুইস্ট! ইউরেশিয়া পাশেই দেখল ফ্যান্টাম সেই ক্যাকটাস বিক্রি করছে। সেখানে গিয়ে সে এক চাঞ্চল্যকর খবর পেল। আজ একটা বড় কুকিং কম্পিটিশন আছে, আর এই মিট বানের দোকান জেতার চান্স খুব বেশি বলেই গার্জেল রেস্টুরেন্ট, যারা গত 2 বছর ধরে চ্যাম্পিয়ন, ভাড়াতে গুন্ডা পাঠিয়েছিল ওদের দোকান ভাঙচুর করতে। ইউরেশিয়া তো রাগে ফুঁসছে। আমার ডেট নষ্ট করার মজা আমি ওদের দেখাবো। কার্ট হাসপাতাল থেকে ফিরে জানালো দোকানদারকে কালকের আগে ছাড়বে না। সে ইউরেশিয়ার কাছে পারমিশন চাইল ওই দোকানটাকে সাহায্য করার জন্য। ইউরেশিয়া বুঝল আজ আর ডেট হবে না, তাই সে ঠিক করল ওই পাজি গার্জেল রেস্টুরেন্টকে প্রতিযোগিতায় ধুলোয় মিশিয়ে দেবে।
কিন্তু লুনা জানালো মিটবানের ভেতরে দেওয়ার মতো কোনো মশলা বা পুর তাদের কাছে অবশিষ্ট নেই, তাই প্রতিযোগিতায় অংশ নেওয়া অসম্ভব। ইউরেশিয়া তখন হাসি মুখে বলল, আরে পাগলি, কার্ট তো সব রেসিপি জানে, ও তোকে শেখাবে কিভাবে সেরা বান বানাতে হয়। তোর বাবা তোর ওপর খুব গর্ব করবে। কার্ট ইউরেশিয়াকে কিছু জিনিসের লিস্ট ধরিয়ে দিল আর চাইল একটা কোদাল। ইউরেশিয়া তো শহরের মাঝখানে কোদাল দিয়ে কি করবে, আগে পারমিশন তো নাও। কয়েক ঘন্টা পর বিচারকরা গার্জেল রেস্টুরেন্টে ডোনাট খেয়ে তো ধন্য ধন্য করছে, সেরা হয়েছে, এবারও ওরাই জিতবে। কিন্তু হঠাৎ তারা দেখল সব মানুষ পঙ্গপালের মতো মিটবানের দোকানের দিকে দৌড়াচ্ছে। গার্জেল তো দেখে অবাক, গুন্ডা পাঠিয়ে ওদের দমানো গেল না, উল্টো ওরা সেখানে একটা হট স্প্রিং বা গরম জলের ঝর্ণা বানিয়ে ফেলেছে। লুনা বিচারকদের একটা স্যাম্পেল দিল। বিচারকরা বানটা খুলে ভেতরে কালো রঙের কিছু দেখে একটু ঘাবড়ে গেল। লুনা বুঝিয়ে বলল, এটা আসলে প্রাচ্যের এক জনপ্রিয় মিষ্টি, নাম আনকো। বিচারকরা এক কামড় দিয়েই তো ফিদা। এটা দেখে গার্জেলের পিত্তি জ্বলে গেল। সে ভাবল আমিই খেয়ে দেখি, নিশ্চয়ই জঘন্য হবে। কিন্তু এক কামড় দিতেই গার্জেলের চোখের সামনে হুড়পড়িরা নাচতে শুরু করল। ভাই, এ তো সাক্ষাৎ স্বর্গ। তখন ইউরেশিয়া এন্ট্রি নিয়ে জানালো যে কার্ট কিভাবে মাটির তলা থেকে গরম জল বের করে সেটা দিয়ে আটা মেখেই স্পেশাল বান বানিয়েছে। গার্জেল তো বিশ্বাসই করতে পারছে না। সে পাগলের মতো উল্টোপাল্টা যুক্তি দিয়ে ইউরেশিয়াকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে লাগল। সে যখন দেখল কোনো যুক্তিতেই কাজ হচ্ছে না, তখন সে বিচারককে এক কোণে ডেকে নিয়ে তাদের গোপন চুক্তির কথা মনে করিয়ে দিল। কিন্তু বিচারক সাফ না করে দিয়ে বললেন, ভাই, অনেক হয়েছে, এই মালের যা টেস্ট, একে আমি খারাপ রিভিউ দিতে পারবো না। হতাশ হয়ে গার্জেল দেখল গলির ভেতর সেই গুন্ডারা দাঁড়িয়ে আছে যাদের সে ভাড়া করেছিল। সে ভাবল ওদের দিয়ে আরেকবার দোকানটা ভাঙচুর করাবে, কিন্তু কাছে গিয়েই তার আত্মা শুকিয়ে গেল। গুন্ডারা চোখের পলকে লিজেল্টো আর দুইজন স্পেশাল এজেন্টে পরিণত হলো। দারুণ টুইস্ট। আসলে লিজেল্টোর ইলিউশন ম্যাজিক দিয়ে ওদের আগে থেকেই হাত করে রাখা হয়েছিল। ইউরেশিয়া এসে সরাসরি তাকে সব অপরাধের জন্য অভিযুক্ত করল। গার্জেল যখন দেখল বাঁচার আর কোনো পথ নেই, সে লিজেল্টোকে ছুরি দিয়ে অ্যাটাক করতে গেল। কিন্তু আমাদের ইউরেশিয়া কি আর বসে থাকবে? এক আছাড় দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। লিজেল্টো তখন নিজের আসল পরিচয় দিল যে সে এই রাজ্যের তৃতীয় রাজকুমারী। ব্যাস, গার্জেলকে বেঁধে সোজা অন্ধকূপে পাঠিয়ে দেওয়া হলো। কয়েক ঘন্টা পর টাইকন যখন গার্জেলের অ্যারেস্টের খবর পেল, সে মহা চিন্তায় পড়ে গেল, কারণ পরদিনই রাজকুমারী লিজেল্টো তার প্রাসাদে ভোজ খেতে আসবে। তার অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দিল, হুজুর, ওই মিট বানের দোকানদার যে কম্পিটিশনে জিতেছে তাকেই রান্নার দায়িত্ব দিয়ে দিন। টাইকন রাজি হয়ে গেল, তবে তার মনে একটা খটকা ছিল। লিজেল্টো কেন বারবার তার প্রাসাদে আসছে? সে কি কোনো গোপন কথা জেনে ফেলল? কিন্তু পরে সে ভাবল, লিজেল্টো তো সাথে আটেলিয়ার মেইস্টারকেও নিয়ে আসছে, যাকে সে নিজের দলে টানার প্ল্যান করছে। পরদিন ইউরেশিয়া, লিজেল্টো আর রিকুডো, আসলে লিজেল্টোর ইলিউশন, মিলে হিল্ডেগার্ডকে উদ্ধারের শেষ ছক কষল। রিকুডো কার্টকে কথা দিল সে হিল্ডেগার্ডকে বের করেই ছাড়বে। কার্ট যখন আকুরিকে নিয়ে লুনার সাথে শপিং করতে বের হলো, তখন লিজেল্টো তার ইলিউশন বন্ধ করল। ইউরেশিয়া খেয়াল করল ইলিউশন কাজ করার জন্য তলোয়ারটা খাপের বাইরে রাখতে হয়, কিন্তু টাইকনের প্রাসাদে তো নগ্ন তলোয়ার নিয়ে ঢোকা যাবে না। তাই তারা ঠিক করল লিজেল্টো ডাবল ইলিউশন দেবে। সে নিজেই রিকুডো সাজবে, যাতে কোনো টেকনিক্যাল সমস্যা না হয়। এদিকে তারা টাইকনের প্রাসাদে গিয়ে যা শুনল তাতে তাদের হাসবে না কাঁদবে অবস্থা। তারা জানল কার্ট আর আকুরিকে অলরেডি প্রাসাদের শেফ হিসাবে নিয়োগ করা হয়েছে। ভাই, এটা তো পাগলামি। আসলে আগের রাতে কার্টের হাতের মিট বান খেয়ে গার্ডরা এত এনার্জি পেয়েছিল যে তারা টাইকনকে রেকমেন্ড করেছে। কার্ট প্রাসাদে গিয়ে তো টেনশনে শেষ, রাজকুমারী লিজেল্টো আমার মিট বান পছন্দ করবে তো? টাইকনের অ্যাসিস্ট্যান্ট তাকে সেখানেই থাকতে বলল যদি কখনো ডাক পড়ে। একা পেয়ে কার্ট সেই দরজাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যার ওপাশেই তার বন্ধু হিল্ডেগার্ড বন্দী। অন্যদিকে ইউরেশিয়া গার্ড সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কার্ট যেন একা একা কোনো পাগলামি না করে বসে। কিন্তু রান্নাঘরে আকুরি কার্টের মুখ দেখে বুঝে ফেলল কিছু একটা সমস্যা হয়েছে। কার্ট যখন তাকে বলল যে ওই দরজার ওপাশে তার এক বন্ধু আটকে আছে, আকুরি একদম অবলীলায় বলল, আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। 1 সেকেন্ডের মধ্যে আকুরি কার্টকে জাপটে ধরল আর টেলিপোর্ট করে দরজার ওপাশে এক গোপন বারান্দায় চলে এলো। কার্ট যখন দেখল আকুরি কাউকে সাথে নিয়েও টেলিপোর্ট করতে পারে, সে তো অবাক। সে তাকে ফেরত নিয়ে যেতে বলল, কিন্তু আকুরি কেঁদে ফেলে জানালো আপাতত তার চার্জ শেষ, সে আর পারবে না। ঠিক তখনই পাশের একটা রুম থেকে এক মহিলার কণ্ঠ ভেসে এলো। ভাই রে ভাই,
কার্ট তো দেখি কোনো দরজা পেলেই একদম প্রো লেভেলের চোরদের মতো লক পিকিং শুরু করে দেয়। হিল্ডেগার্ডকে খুঁজতে গিয়ে সে ঢুকে পড়ল এক রুমে, যেখানে দেখা হলো ফামেল নামের এক বুড়ির সাথে। ফামেল কিন্তু বেশ মিষ্টি করে কথা বলল আর জানাল সে খুব অসুস্থ। কার্টের সেই স্পেশাল মিট বান খেয়ে সে তো বহুদিন পর সে খাবারের আসল স্বাদ পেল। কার্ট ওই বুড়িকে ভালো করে লক্ষ্য করে বুঝল ওর যা বয়স তার চেয়ে ওকে অনেক বেশি বয়স্ক লাগছে। ফামেলও কার্টকে জাদুকর ভেবে বসল, কারণ সে দরজার লক ভেঙে ঢুকেছে। সে বিশ্বাস করল কার্টই পারবে হিল্ডেগার্ডকে বাঁচাতে, তাই সে কার্টকে পথ দেখিয়ে একতলা নিচে নিয়ে গেল। এদিকে ড্রামা তো অন্যদিকেও চলছে। টাইকন আমাদের নকল মেইস্টার রিকুডোকে অফার দিল এক বিশাল জায়গার শাসনকর্তা হওয়ার জন্য। লিজেলট একটু সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ল, যাতে রিকুডো আর টাইকন একান্তে কথা বলতে পারে। টাইকন তখন আসল তাসের চাল চালল। সে জিজ্ঞেস করল রিকুডোর চিরযৌবন বা অমরত্বের উপর কোনো শখ আছে কিনা, কারণ মানুষ চিরকালই এলফ আর ডেমনদের মতো দীর্ঘজীবী হতে চেয়েছে। কিন্তু অতীতে যখন অন্য জাতির অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে লাগিয়ে আয়ু বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, ৪ কাউন্সিল সেটাকে নিষিদ্ধ করে দিয়েছিল। রিকুডো যখন জিজ্ঞেস করল টাইকনের কেন এত তাড়াহুড়ো অমর হওয়ার জন্য, টাইকন কোনো উত্তর দিল না। রিকুডো বুঝে গেল ডাল মে কুচ কালা হ্যায়। ঠিক তখনই পুরো প্রাসাদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, চোর চোর! ইউরিশিয়া এসে টাইকনকে এক মিথ্যে রিপোর্ট দিল যে চোরেরা রান্নাঘরের দিকে পালিয়েছে। টাইকন তো ভয়ে অস্থির হয়ে রান্নাঘরের দিকে দৌড় দিল। লিজেলটো ইলিউশন ব্যবহার করে ওর পেছনে পেছনে গিয়ে এক গোপন চেম্বারে ঢুকে পড়ল। সে শুনতে পেল টাইকন তার মেয়ে ফামেলের নাম ধরে চিৎকার করছে, যাকে সবাই মৃত বলে জানত। লিজেলট রুমে একটা লম্বা ধূসর চুল পেল আর তার ম্যাজিক পাওয়ার দিয়ে কার্টের গায়ের গন্ধ চিনে ফেলল। ভাই, এটা তো পাগলামি! কার্ট এখানে এলো কিভাবে? অন্যদিকে কার্ট তো বেসমেন্টে পৌঁছে হিল্ডেগার্ডকে পেয়ে গেছে। সে অবাক হয়ে দেখল ৫ বছর আগের হিল্ডেগার্ড আর এখনকার হিল্ডেগার্ড একদম সেম। কার্ট বলত তো সোজাসুজি বলেই ফেলল, আরে তুই তো একটুও বুড়ি হোসনি। এটা শোনা মাত্রই হিল্ডেগার্ড সপাটে এক ঘুষি বসিয়ে দিল কার্টের গালে। সে রাগে ফেটে পড়ে বলল, তোর ওই পচা ওষুধের জন্যই আমার বয়স বাড়ছে না। কার্ট তো কাচুমাচু হয়ে ক্ষমা চাইল। হিল্ডেগার্ড আবার বকা শুরু করল, তুই আমাকে ফেলে অন্য গ্রামে চলে গেলি কেন? নিজের বাপকে এভাবে মার খেতে দেখে আকুড়ি ধমক দিল হিল্ডেগার্ডকে, থামুন বলছি, আমার বাপকে মারবেন না। এটা শুনে হিল্ডেগার্ড আরও ক্ষেপে গেল, কি? তুই আমাকে একা ফেলে এখানে এসে বিয়ে করে বাচ্চাও পয়দা করে ফেলেছিস? কার্ট প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে বোঝালো যে আকুড়ি ওর নিজের মেয়ে না। হিল্ডেগার্ড শান্ত হয়ে জানাল তার খুব খিদে পেয়েছে, আর কার্ট তাকে সেই শক্ত রুটিটাই অফার করল। আহারে, ওদের ঝগড়া দেখে মনে হচ্ছে একদম স্বামী স্ত্রীর ঝগড়া। ফামেল তখন কনফার্ম করল যে কার্টের ওই অদ্ভুত ওষুধই হিল্ডেগার্ডকে অমর করে রেখেছে। কিন্তু কার্ট জানালো ওই ওষুধ বানানোর রেইনবো ফ্লাওয়ার এখন আর কোথাও পাওয়া যায় না। কার্ট বুঝতে পারল টাইকন আসলে ফামেলের ব্যাপারে সবাইকে মিথ্যে বলেছে। ফামেল মরেনি, বরং সে সময়ের আগেই বুড়ি হয়ে গেছে। কার্ট যখন টাইকনের আসল মোটিভ নিয়ে চিন্তা করছে, তখনই টাইকন সেখানে হাজির হলো। বেসমেন্টে ঢুকেই আমাদের কার্টকে দেখেই তো টাইকন চোর বলে চিল্লাপাল্লা শুরু করে দেয়। কিন্তু কার্ট কি আর ছেড়ে দেওয়া পাত্র? সে উল্টো টাইকনের দিকে আঙুল তুলে এক অদ্ভুত অভিযোগ করে বসে। কার্টের মতে এই মিটহেড লোকটা ফ্যামিলকে এতটাই ভালোবাসে যে সে চায় না ফ্যামিল বড় হোক, সে তাকে সবসময় পিচ্চি করে রাখতে চায়। ভাই, এটা তো নেক্সট লেভেলের পাগলামি। কার্ট তো তাকে সরাসরি আর কেলি বানিয়ে দিল। মানে বুঝতেই পারছেন কি টাইপ রোস্ট। পুরো রুমের সবাই বুঝে গেছে কার্ট আসলে ভুল বুঝেছে। তাই হিল্ডেগার্ড আর কথা না বাড়িয়ে একটা ইলেকট্রিক শক দিয়ে কার্টের মুখ বন্ধ করে দিল। ঝামেলা বাড়াইও না ভাই। এরপর হিল্ডেগার্ড আসল বোমাটা ফাটালো। সে জানালো যে ফ্যামিল নিজেই চায় তার বাবা অর্থাৎ টাইকন মারা যাক। কি হবে এখন? টাইকন তো আকাশ থেকে পড়ল। কার্টও ভাবছে একটা মেয়ে তার বাবাকে এতটা ঘৃণা করে। ভয়ে টাইকন বেসমেন্ট থেকে দৌড়ে পালালো, কিন্তু বাইরে যেতেই তার সামনে হাড় কাঁপানো লুক নিয়ে দাঁড়িয়ে আছে লিসেলট আর ইউরেশা। তারা জানিয়ে দিল যে তারা সব জানে কিভাবে টাইকন তার মেয়ের বয়স থামিয়ে দেওয়ার জন্য আজেবাজে সব কাণ্ড করছে। ধরা খেয়ে টাইকন স্বীকার করল যে এক রহস্যময় লোকের বুদ্ধিতে সে এসব করছে, কিন্তু কোনো কাজ না হওয়ায় সে রাগে ফেটে পড়ে তার হাতের আংটিগুলো ভেঙে একটা শয়তানকে বা ডেভিলকে ডাকার চেষ্টা করল। কিন্তু দারুণ টুইস্ট, কিছুই হলো না। লিসেলট হাসতে হাসতে বুঝিয়ে দিল যে শহরের নিচে যে গরম পানির ঝর্ণা খুঁড়া হয়েছে তার কারণে জাদুর লাইন সব চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই শহরে বসে শয়তান ডাকা এখন ইম্পসিবল। যদিও এটা ছিল একটা পিওর লাক, কিন্তু লিসেলট এমন ভাব ধরল যেন সে আগে থেকেই সব জানত। হেব্বি স্মার্টনেস ভাই।
ঠিক তখনই তলোয়ার হাতে এন্ট্রি নিল হিলডেগার্ড। সে যখন দেখল এই মেয়েগুলো কার্টের বন্ধু, তার ভেতরে অমনি হিংসুটে বউ টাইপ জেলেসি শুরু হয়ে গেল। কিন্তু লিসেলট দমে যাওয়ার পাত্রী নয়। দুইজনের মধ্যে চোখে চোখে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। শেষমেশ উশিরিয়া এসে তাদের থামালো। হিলডেগার্ড জানালো সে তাইকনকে খতম করতে এসেছে, কারণ এই লোক নিজের স্বার্থে যে কোনো সময় শয়তান ডেকে শহর ধ্বংস করতে পারে। তাইকন এখনও কনফিউজড, কেন ফ্যামিল তাকে মারতে চাইবে। হিলডেগার্ড ঠান্ডা মাথায় জবাব দিল, কারণ তুই তোর মেয়ের আসল ইচ্ছাই জানিস না। তুই তার জন্য হাজার হাজার নির্দোষ মানুষের জীবন বলি দিতে চাচ্ছস। ফ্যামিল ভাগ্যের কাছে হার মেনেছে, এটা তাইকন মানতেই পারছে না। সে পাগল হয়ে বলছে যে সে ফ্যামিলির জন্য নিজেকে বা অন্য সবাইকে কুরবানি দিতে রাজি। হিলডেগার্ড যেই না তার তলোয়ার চালাবে, এটা তো কেউ ভাবেইনি। হঠাৎ বড় হয়ে যাওয়া একদম আসল বয়সের ফ্যামিল দৌড়ে এসে তাদের থামালো। তাইকন তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ফ্যামিল জানালো যে কার্টের সেই স্পেশাল মিট বান খেয়ে সে একদম সুস্থ হয়ে গেছে। বাকিরা অবশ্য খুব একটা অবাক হয়নি, কারণ কার্ট মাঝে মাঝেই এমন আজব সব কারিশমা দেখায়। এটা তার কাছে ডাল ভাত। এদিকে কার্টের প্যারালাইসিস ধীরে ধীরে কাটছে। সে আকুরিকে বলল তার ব্যাগ থেকে একটা পিল বের করে তাকে খাওয়াতে। ওষুধ খাওয়ার পর কার্ট একদম চাঙ্গা। অন্যদিকে লিসেলট কিন্তু তাইকনকে সহজে ছাড়ল না। যদিও তার জেল হওয়ার কথা ছিল, কিন্তু লিসেলট তাকে ক্ষমা করে দিয়ে এক অভিনব শাস্তি দিল। এখন থেকে তাইকনকে তাদের অ্যাটেলিয়ার বা স্টুডিওতে সাহায্য করতে হবে। সব যখন প্রায় ঠিক হয়ে আসছিল, হিলডেগার্ডকে জেরা করার কথা ভাবছিল সবাই, ঠিক তখনই কোথা থেকে এক অদ্ভুত লোক উদয় হলো। হিলডেগার্ড চিনে ফেলল, এই লোকটাই হলো সেই মাস্টার মাইন্ড স্ক্রিপ্টার। এই ভিলেন জানালো সে তার প্ল্যানগুলো নতুন করে লিখতে এসেছে, যাতে সব তার ইচ্ছা মতো চলে। কিন্তু আমাদের হিরোইনরা কি আর সেটা হতে দেবে? স্ক্রিপ্টারকে দেখেই তাইকন রাগে আগুন হয়ে গেল, কারণ এই লোকটাই ফ্যামিলির এই অবস্থার জন্য দায়ী, আর লিসেলটকে মারার অর্ডারও সেই দিয়েছিল। তাইকন আর দেরি না করে পুরো শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভাই স্ক্রিপ্টার তো হেভি খতরনাক। সে খুব সহজেই তাইকনের সেই মারাত্মক অ্যাটাক সামলে নিল। যেখানে ইউরেশিয়া তার তলোয়ার দিয়ে শয়তানের ব্যারিয়ারে এমন এক কোপ দিল যে ওটা একদম ফেটে চৌচির হয়ে গেল। শয়তান মশাই তো অবাক, আরে মেয়েটার হাতে পবিত্র তলোয়ার। সে ভাবল এখানে বেশিক্ষণ থাকা সেফ না, তাই জলদি নিজের বোতল থেকে রক্ত ঢেলে ম্যাজিক সার্কেল অ্যাক্টিভেট করে দিয়ে ওখান থেকে চম্পট দিল। কিন্তু ভাই, পালাবি কোথায়? এর পরপরই আবার সেই ডেমন লর্ড হাজির, আর এসেই সে বড় বড় লেকচার মারা শুরু করল যে তারা হলো স্পিরিচুয়াল বিইং, মানে তাদের মরা বাঁচার কোনো বালাই নেই, তারা বারবার ফিরে আসতে পারে। লিজা লর্ড আর হিলডেগার্ড মিলে অনেক চেষ্টা করল ওকে অ্যাটাক করতে, কিন্তু ডেমন লর্ড যেন ধরা ছোঁয়ার বাইরে। সে দম্ভ করে বলল যে শুধুমাত্র ইউরেশিয়ার তলোয়ারই তার ক্ষতি করতে পারবে, কিন্তু সে তো মেয়েবাকে তলোয়ার ধরার যোগ্যই রাখেনি। কি হবে এখন? ঠিক সেই মুহূর্তে আমাদের লিজা লর্ড একটা বুদ্ধি বের করল। সে বুঝল এই শয়তানটা আসলে ভয় দেখে শক্তি পায়, তাই ওর ইগোতে আঘাত করলেই কাজ হবে। শয়তানটা যখন মেয়েদের কষ্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে, তখন আমাদের আসল হিরো কুট ভাই একদম পকেটে হাত দিয়ে কুল মেজাজে ম্যাজিক সার্কেলের ভেতর ঢুকল। কুট এমনভাবে কথা বলতে শুরু করল যেন এই ডেমন লর্ড কোনো ভয়ঙ্কর দানব না, বরং রান্নাঘরের একটা বিরক্তিকর তেলাপোকা। ভাই, এটা তো পাগলামি। কুট বলল, আরে কতদিন পর একটা ডেমন লর্ড দেখলাম, তোমাদের মতো আপত্ত আমি বারবার ঝেঁটিয়ে বিদায় করেছি। শুনে তো শয়তান মশাই রেগে আগুন। সে কুটের দিকে আগুনের গোলা ছুড়ে দিল, কিন্তু তখনই হলো খেলা। আকারই এখানে যেন একটা ইউএনও রিভার্স কার্ড খেলে দিল, আর শয়তানের নিজের আগুনই ঘুরে গিয়ে ওকে এমন ছ্যাঁকা দিল যে সে নিজের যন্ত্রণায় নিজেই অস্থির হয়ে পড়ল। সুযোগ বুঝে ইউরেশিয়া তার তলোয়ার তুলে নিল এবং কুটকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে ওই আগুনকে দুই টুকরো করে কাটল আর পাল্টা নীল রঙের আগুনের ঝাপটা দিল। শয়তানের অবস্থা তখন একদম ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শেষ চেষ্টা হিসেবে ডেমন লর্ড হিলডেগার্ডের বুকে অস্ত্র চালিয়ে দিল। সে ভাবল কেল্লা ফতে, কিন্তু না ভাই, এটা তো কেউই ভাবেনি। হিলডেগার্ড একদম ঠিক আছে, কারণ তার জামার নিচে ছিল কুটের দেওয়া সেই পাথর শক্ত পাউরুটি। কুট ভাইয়ের হাতের রুটি এতই শক্ত যে সেটা বুলেট প্রুফ জ্যাকেটের চেয়েও ভালো কাজ করেছে। ডেমন লর্ড যখন শুনল কুট আসলে হাস্ট ভিলেজ থেকে এসেছে, তখন তার ভয়ে হাত পা কাঁপতে লাগল। সেই গ্রামের নাম শুনেই সে যন্ত্রণায় চিৎকার করতে করতে ভ্যানিশ হয়ে গেল। কুট পরে সবাইকে জানালো যে ওদের গ্রামের মানুষরা ডেমন লর্ড মারাটাকে অনেকটা ডাল ভাতের মতো মনে করে। লড়াই শেষ হতে না হতেই ম্যাজিক সিল ফেটে কিছু কেঁচোর মতো অদ্ভুত প্রাণী বের হলো আত্মা খাওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই টাইকুনের অ্যাসিস্ট্যান্ট এক বক্স মিট বান নিয়ে হাজির।
ওই বেটুক পোকাগুলো আত্মার বদলে মাংসের পিঠার ওপর ঝাঁপিয়ে পড়ল আর শান্তিতে বিদায় নিল। এরপর রাজ্য জুড়ে হইচই পড়ে গেল। কুটকে নাইট বানানো হলো আর ইউরিশিয়া হলো ব্যারোনেস। আমাদের বিনয়ী কুট ভাই তো মানতেই চাইছে না সে এই পদের যোগ্য, কিন্তু লিজালট মনে মনে বড় প্ল্যান ভেদেছে। সে কুটকে অনেক বড় পদে দেখতে চায়। অন্যদিকে মরুভূমির পথে হিলডেগার্ড কুর্টের কথা ভাবছে। 1200 বছর পর সে কুর্টের মতো কাউকে পেল যে তাকে স্পেশাল ফিল করায়। আর শেষে আমরা দেখি কুর্টকে অ্যাটেলিয়ার মাস্টার পদ দেওয়া হয়েছে।